ফেসবুকে যারা আছে একটু আমাকে জানিয়ে দাও তো সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আজকে একদম সকাল সকাল তোমাদের ক্লাস দিয়েছে, একটু আমাকে জানাও সব ঠিকঠাক আছে কি না। আজকে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। যারা ধৈর্য দিয়ে ক্লাসগুলো করেছো খুবই পজিটিভ। এই চ্যাপ্টারটাকে যে তোমরা গুরুত্ব দিয়ে ছোটো ছোটো বিষয়গুলা তোমরা করেছো, এটা আসলে খুবই পজিটিভ একটা সাইন। কেমন, আমরা শুরু করে দিই। সব ওকে আছে? হ্যালো হ্যালো তো দিয়ে ছোটো ছোটো বিষয়গুলো, হ্যাঁ। কারণ এই চ্যাপ্টার অনেকে দেখবা মানে ভালোভাবে পড়ে না, বা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার কী আছে। বাট আমরা দেখেছি এখানে ছোট অনেকগুলো পয়েন্ট আছে। এই চ্যাপ্টারের মেগা এক্সাম হবে, তো মেগা এক্সাম পরবর্তীতেও যে কেউ যে কোনো সময় দিয়ে দিতে পারবে, তবে ফার্স্ট মেগা এক্সাম যেটা হবে এটাতে প্রাইস থাকবে। কেমন, এটাতে প্রাইস থাকবে। তো আমরা শুরু করে দিই। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, ব্যবহার বানানো একটু ভুল আছে। আজকে লেকচার নাম্বার 8। সব মিলে ধরো 7-8 ঘন্টা একদিন এই চ্যাপ্টারে তুমি সব কিছু বুঝে যাবা। তুমি যদি একদিন পড়ো তাহলেই হয়ে যাবে। 8। তো দেখো আমাদের এই টপিকটা পড়তে হবে। কেমন, এখান থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসে, মেডিকেলে কোয়েশ্চেন আসে। কেমন, ভার্সিটিতেও আসে, এটা আমি আলাদা করে বলছি না, বাট ভার্সিটিতেও কোয়েশ্চেন আসে। তো এটাকে বলছে কি বলতো, হ্যাজার্ড সিম্বল। এটাকে কি বলছে, হ্যাজার্ড সিম্বল। দেখো টার্মটাকে বলছে কি বলতো, হ্যাজার্ড প্রতীক বা হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড, হ্যাজার্ড দেখে বুঝতে পারছো একটু বিপদ বিপদ, আমরা বলি না হ্যাজার্ডাস, ঠিক আছে। হ্যাজার্ড সিম্বল এর মানে তুমি ধরো কোনো একটা রাসায়নিক পদার্থ নিয়েছো, এটা হতে পারে বিস্ফোরক। তো তোমাকে একটা সতর্কীকরণ করে দেওয়ার জন্য কিছু সিম্বল ইউজ করে। যেমন তুমি আর কোনো পদার্থ নিয়েছো যেটা হতে পারে দাহ্য, এর মানে সহজে আগুন ধরে যায়, তাহলে তোমাকে সতর্ককরণ করার জন্য এখানে একটা সিম্বল দেয়া আছে। তুমি ধরো কোনো একটা কেমিক্যাল নিয়েছো, ধরো ইউরেনিয়াম নিয়েছো, তাহলে এইগুলো কি বলো তো, তেজস্ক্রিয়, এটা তোমাকে মনে করে দেওয়ার জন্য কিছু সিম্বল ইউজ করে। এর মানে এটা সতর্কবার্তা দেওয়া যায়, এটা ধরলে তোমার এই প্রবলেমটা হবে, বা এটা থেকে এই ধরনের ঘটনা ঘটে। বিষয়বস্তু যাতে যাতে তুমি বা ব্যবহারকারী ও কী হয়ে যায় আর একটু সচেতন হয় যে না এটা দাহ্য, একটু সেফটি মেনে করতে হবে। বিষয়বস্তু এটা বিস্ফোরক, এটাকে তুমি একটু সাবধানে ডিল করতে হবে। কিছু আছে পরিবেশ দূষক, তাহলে তুমি বললো যে ভাই এটা আমি ল্যাবে ব্যবহার করলাম, এরপর এটা আমি সরাসরি পরিবেশে ফেলবো না, এটা পরিবেশের এই ক্ষতি করে। এর মানে ল্যাবে যারা স্টুডেন্টস আছে বা ল্যাবে অন্য যারা আছে সবাইকে তোমার কিছু সতর্কবার্তা দিয়ে দেওয়া আছে, এই কেমিক্যালে এই ঘটনা ঘটে। তো এগুলো কি একটু দেখো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে হ্যাজার্ড সিম্বল কি। কেমন, প্রথম কোয়েশ্চেন আসবে হ্যাজার্ড সিম্বল কি। এই যে দেখো হ্যাজার্ড সিম্বল কি। তাহলে দেখো হ্যাজার্ড প্রতীক বা সিম্বল জিনিসটা কি। বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের বিপদ ঝুঁকি সম্বন্ধে সতর্ক করার জন্য এইসব রাসায়নিক পদার্থের প্যাকেটের উপর যেসব সুনির্দিষ্ট সতর্কীকরণ প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে রাসায়নিক দ্রব্যের হ্যাজার্ড প্রতীক বা হ্যাজার্ড সিম্বল বলে। সবাই একটু লিখে নাও তো, তাড়াহুড়া না করে লিখো। কি বলেছে, বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের বিপদ ঝুঁকি সম্বন্ধে সতর্ক করার জন্য। ঠিক আছে, বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের বিপদ ঝুঁকি সম্বন্ধে সতর্ক করার জন্য ওইসব রাসায়নিক পদার্থের প্যাকেটের উপর যেসব সুনির্দিষ্ট সতর্কীকরণ প্রতীক ব্যবহার করা হয়, কেমন, তাদেরকে রাসায়নিক দ্রব্যের হ্যাজার্ড প্রতীক বা সিম্বল বলে। সবাই একটু লিখে নাও আর মুখে বলো। তাহলে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের ঝুঁকি সম্বন্ধে সতর্ক করার জন্য তাদের প্যাকেটের উপর যে প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয় তাকে হ্যাজার্ড সিম্বল বলে। এরপর লিখো হ্যাজার্ড সিম্বল কয়টি, একটু ছোট করে নোট করে রাখো, তোমাদের ক্লাস নোট কন্টেস্ট আসছে, মেগা এক্সাম সবই এইকে হবে। তাহলে রাসায়নিক পদার্থের হ্যাজার্ড সিম্বল মোট 10টি, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কেমন, গুহ স্যারের বইয়ে দেখবে ইনফরমেশনটা ভিন্ন দেওয়া আছে, তুমি হাজারি স্যার এটা ফলো করবা। তাহলে হ্যাজার্ড সিম্বল কয়টি, পরীক্ষায় আসলে হ্যাজার্ড সিম্বল হচ্ছে মোট 10টি। এখন হচ্ছে তোমাকে একটু সিম্বলগুলো দেখা লাগবে। এখানে যে কথাগুলো আছে এগুলো তুমি চাইলে আমরা রিডিং করতে পারো, এটা ওইরকম কোনো বিষয় না। কেমন, এখানে যেমন বলেছে ব্রিটিশ ড্রাগ হাউসের কথা,
কেমন মার্ক আলরিক তাদের রাসায়নিক দ্রব্যের বোতলের লেবেলে এসব সতর্কীকরণ প্রতীক সরবরাহ করে থাকে, মানে তারা দিয়ে দেয়। রাসায়নিক পদার্থ ছাড়াও বিপজ্জনক কিছু হ্যাজার্ড সিম্বল আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেমন তেজস্ক্রিয় রশ্মির জন্য ও স্বাস্থ্য ঝুঁকির জন্য। কেমন তেজস্ক্রিয় রশ্মির জন্য এবং কি বলতো স্বাস্থ্য ঝুঁকির জন্য বলছো বিপজ্জনক কিছু হ্যাজার্ড সিম্বল রাসায়নিক পদার্থ ছাড়াও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আছে, যেমন বৈদ্যুতিক ঝুঁকিও থাকতে পারে কোথাও। এটা আসে দেখো, এটা পরীক্ষা দিয়ে দেখি নরমুণ্ড কোনটি নির্দেশ করে। কেমন দেখো নরমুণ্ড আছে এর মানে কোনো প্যাকেটের গায়ে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা কি বলতো বিষাক্ত। ঠিক আছে, তোমাকে দিয়ে দেয় হচ্ছে কি বলতো এমনি এরকম একটা মানুষের খুলি দিয়ে আমারটা তো খুব সুন্দর হয়ে গেছে, যে দেখো ধরো একটা খুলি দিয়ে এখানে ধরো খুলি দিয়ে কি নির্দেশ করে হচ্ছে এটা কি বলতো বিষাক্ত পদার্থ। কেমন বিষাক্ত মানে টক্সিক, টক্সিককে কি দিয়ে লেখা হয় টি দিয়ে লেখা হয়। একটু দেখো বিষাক্ত মানে কি টক্সিককে কি দিয়ে লেখা হয় টি দিয়ে। টি প্লাস মানে ভাই ও বিষাক্ত কিন্তু আরেকটু বেশি বিষাক্ত। দেখো আগেরটা ছিল টক্সিক, এখন বলছে ভেরি টক্সিক অর্থাৎ অত্যন্ত বিষাক্ত। তাহলে নরমুণ্ড আছে এটার মানে বিষাক্ত, যদি এখানে টি প্লাস দেখো তাহলে বুঝবো অত্যন্ত বিষাক্ত। সমস্যা নেই, তোমাকে শুধু নরমুণ্ড দেয় যে কোনো একটা দিবে। তোমাকে পরীক্ষায় সাধারণত দুইটা দেয় না, একটা বিষাক্ত আর একটা হচ্ছে কি বেশি বিষাক্ত। যেমন ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এগুলো আমরা পরিবেশ রসায়নে পড়বো, সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নে পড়বা। কেমন তো বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, কেমন এটা নিয়ে আমরা অনেক পড়বো, আজকেও একটু পড়বো। কেমন এটা শক্তিশালী একটা বিচারক, নিঃশ্বাসে বা ত্বকে লাগলে অথবা খেলে মৃত্যু হতে পারে। পদার্থ তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করা বাঞ্ছনীয়, এগুলো এত পড়ে পারবা না। এরপর আরও বিষাক্ত কী আছে মার্কারি, লবণ, HCN, সায়ানাইড যৌগগুলা। কেমন সায়ানাইড যৌগগুলো ও নিকোটিন হচ্ছে এগুলো মারাত্মক বিষাক্ত। ত্বকের মাধ্যমে শোষিত হলে গলাধকরণ করলে এর মানে গিলে ফেললে মৃত্যু করতে পারে। ক্যান্সার সহ প্রজনন ক্ষমতা কী হয় ধ্বংস হয়। কেমন তো ক্রোমিয়াম, ক্যাডমিয়াম তোমরা ওই যে ভারী অনেক পড়েছো না ক্রোমিয়াম পয়জনিং কেমনে হচ্ছে, যেমন ওই যে মুরগির ক্ষেত্রে বলে, কেমন মুরগির ক্ষেত্রে বলে ক্রোমিয়াম ওদের খাদ্য শৃঙ্খলে ঢুকে যাচ্ছে, বা ক্যাডমিয়ামও অনেক সময় কী হয় বলো তো ট্যানারি বা বিভিন্ন জায়গা থেকে ক্রোমিয়াম ক্যাডমিয়াম এগুলোর ওইখান থেকেও কী হয় খাদ্য শৃঙ্খলে বিভিন্নভাবে ঢুকে যায়। খাদ্য শৃঙ্খলে ঢুকা মানে এগুলো ধরো কিছুর মধ্যে ঢুকছে, হয়তো এমনও হতে পারে উদ্ভিদে গেছে এখান থেকে ধরো বা মুরগি খাই ফেলছে, মানে বুঝছো, বা ওদের ফিডে দেওয়া হয়েছে, ওদের খাবারে দেওয়া হয়েছে, কোনোভাবে মিশেছে। তো এটা আলটিমেট তো কি ঘুরে ফিরে ওইটা খাবাকে মানুষ, মুরগিকে খাই কে মানুষ, এর মানে আলটিমেট এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে ফেলে। ঠিক আছে, প্রবেশ করে ফেলে। আর এটা বলেছে ডিরেক্ট ও নিঃশ্বাসে ত্বকে লাগলে বা খেলে মৃত্যু হতে পারে। এবার দেখো এখানে কি আছে, তাহলে নরমুণ্ড হচ্ছে কি বলতো বিষাক্ত। এক্স, সবার এক্স মনে রাখবা, সবার এক্স কি হয় বলতো ক্ষতিকারক হয়। কেমন সবার এক্স কি হয় বলতো, সবার এক্স কি হয় ক্ষতিকারক হয়। কেমন সবার এক্স হচ্ছে মনে রাখবা, সবার এক্স কি ভালো নাকি খারাপ। সবার এক্স এক্স কেমন ছিল জিজ্ঞেস করলে বলবা কি বলতো ক্ষতিকারক ছিল। ঠিক আছে, তোমার এক্স কেমন ছিল, সবার এক্স কেমন ছিল, সবার এক্সই ক্ষতিকারক। এই যে দেখো সবারটাই বলছে ক্ষতিকারক এক্স। তাহলে দেখো ক্ষতিকারক পদার্থ যেমন ব্লিচিং পদার্থ, ব্লিচিং মানে ব্লিচ, এই যে দেখো এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড ব্লিচিং, ব্লিচ করা, এর মানে হচ্ছে তোমার কি বলা যায় বিরঞ্জিত করা। কেমন বিরঞ্জিত করা, এর মানে দাগ থাকলে এটা দূর করে ফেলা, এটাতে ক্লিনিংও হয়ে যায় ব্লিচিং পদার্থ যেগুলো আছে। এরপর পেইন্টসের কথা বলেছে। এরপর ফ্লোর পলিশ যেগুলো আছে, যাতে যেসব পদার্থ জৈব দ্রাবক পেট্রোলে দ্রবীভূত। অ্যান্টিফ্রিজ ও পোকামাকড় মারার ওষুধ শ্বাস প্রশ্বাসে দীর্ঘ সময় যাবৎ গ্রহণ করলে গিলে ফেললে মারাত্মক ক্ষতি হতে পারে। অ্যান্টিফ্রিজ কি, যেমন ইথিলিন গ্লাইকল, এই যোগটা একটা অ্যান্টিফ্রিজ। ইথিলিন গ্লাইকল তোমার জানা লাগবে না ভাই, তোমাকে এখন অত সংকেত বা এগুলো মনে রাখতে বলে নাই, তুমি জাস্ট প্রতীকগুলো মনে রাখবে। এটাকে বলা হচ্ছে কি অ্যান্টিফ্রিজ। এখান থেকে কী কোয়েশ্চেন আসে আমরা দেখবো, এখান থেকে মূলত MCQ আসে। এরপর কিছু পদার্থ দিয়ে বলেছে যদি সিকিউ আসে এটা কোনটার সাথে মিলে, এটা কি বিষাক্ত নাকি এটা এক্স অর্থাৎ কি ক্ষতিকারক। বিষয় বুঝতে পারছো, অ্যান্টিফ্রিজ মানে যে ফ্রিজ হতে দিচ্ছে না, ফ্রিজ হওয়া মানে জমাট বেঁধে যাওয়া। কেমন আমি ধরো ফ্রিজ হয়ে গেলাম, এর মানে হচ্ছে কি জমাট বেঁধে গেছে, ঠান্ডায় ধরো জমাট বেঁধে গেছে ফ্রিজ, ও ফ্রিজ হতে দিচ্ছে না। এটা কখন লাগছে, এটা শীত প্রধান দেশে, যেমন ধরো কানাডা, ওইখানে ঠান্ডা হচ্ছে অনেক বেশি। তাহলে ওইসব জায়গায় তুমি যদি যাও
ওইখানে গাড়ির তেল সহ তোমার কি হয়ে যেতে পারে, জমাট বেঁধে যেতে পারে। তো গাড়ি তো তুমি স্টার্ট দিতে পারবে না। সেই জন্য যাতে জমাট না বাঁধে আরেকটা পদার্থ ইউজ করে, যাকে বলা হচ্ছে অ্যান্টিফ্রিজ। দুনিয়ার যত ঠান্ডা অ্যান্টিফ্রিজ পদার্থ নিয়ে নিবে। ধরো আমার সাথে একটা অ্যান্টিফ্রিজ দিলাম, এখানে অনেক ঠান্ডা, অ্যান্টিফ্রিজ করবে কি যত ঠান্ডা সব নিজের করে নিবে, আমার গায়ে আর ঠান্ডাকে আসতে দিবে না। সেই জন্য বলছে অ্যান্টিফ্রিজ, ও ফ্রিজ হতে দিচ্ছে না। এক্সেন দ্বারা নক্সাস বা ক্ষতিকারক বোঝে, এটা বুয়েট 18-তে আসছে, দেখো ডেন্টাল 20-এ আসছে। আমি দাগানো বইটা আজকে আবার দিয়ে দিব, যেহেতু লাস্ট ক্লাস, দেখবা দাগানো বইটা দেয়া আছে ক্লাসের উপরে, ফার্স্ট ক্লাসও দেয়া আছে। তাহলে দেখো এক্স আই আর একটা এটা বলছে ক্ষতিকারক, এক্স আই এর মানে এক্স, ঠিক আছে, এটা সবার এক্স হচ্ছে ক্ষতিকারক, আর এটা হচ্ছে আই মানে দেখো নিজের এক্স, ঠিক আছে, নিজের এক্স হচ্ছে বিরক্তিকর। সবার এক্স হচ্ছে ক্ষতিকারক, নিজের এক্সকে বলা হচ্ছে কি বলতো ইরিট্যান্ট, এর মানে বিরক্তিকর। কেমন বিরক্তিকর, যেমন এখানে বাংলাটা করেছে যদি উত্তেজক, এর মানে তোমাকে উত্তেজিত করে দেবে, মাথা গরম করে দিবে, মানে বুঝছো, তোমাকে উত্তেজিত করে মাথা গরম করে দিবে, মানে বুঝছো তোমার মাথা ঠিক মতো কাজ করবে না। এই যে দেখো কেমন, যেমন ধরো সিমেন্ট গুঁড়া তোমার দ্বারা ধরো তুমি এইরকম একটা পরিবেশে চলে গেলা, কেমন সিমেন্ট গুঁড়া আছে, দেখবা তোমার মাথাটা একদম নষ্ট হয়ে যাবে, বিষয় বুঝতে পারছো? তো কি বলছে, ত্বকের শস্যের ঘনমাত্রা শ্বাস-প্রশ্বাস স্থায়িত্ব ক্ষতির মাত্রা কম বেশি হয় শ্বাসতন্ত্রে, এরা কী করে ফেলে বলো তো, ক্ষতি করে। কেমন ক্ষতি করে, আর এই দ্বারা কি বোঝায়, ইরিটেন্ট। দেখো এটাও কিসে আসছে, বুয়েট 18 মেডিকেল 18-তে আসছে। দেখো জ্বলছে, এর মানে হচ্ছে ফ্লেমেবল, এর মানে এগুলা কি বলতো ফ্লেমেবল বা হচ্ছে কি দাহ্য পদার্থ। মনে রাখবে এখানে অনেকে ভুল করে ফেলে, জ্বলছে এর মাঝখানে যদি ও থাকে তখন এটাকে আমরা বলি জারক। কেমন, ও থাকলে একে আমরা বলি জারক পদার্থ বা অক্সিডাইজিং এজেন্ট। এটার সাথে অনেকে সেজন্য এটা ভুল করে ফেলে, বুঝো না। এই যে দেখো ফ্লেম, তাহলে দাহ্য, ফ্লেমের মাঝখানে ধরো একটা অক্সিজেন আসে, তখন এটাকে আমরা কি বলছি, অক্সিডাইজিং বা জারক। কেমন, এই দুইটাতে অনেকে কনফিউজড হয়ে যায়। তাহলে দাহ্য, যেমন সোডিয়াম পানির কন্টাক্টে, হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জিঙ্ক পাউডার, অ্যারোসল, পেট্রোলিয়াম ইত্যাদি দাহ্য। এরপর যেমন হতে পারে এলপিজি, এরপর সিএনজি, এরপর এসিটিলিন গ্যাস, ডাইথাইল ইথার। কেমন, এগুলো কি হয় বলো তো, দাহ্য। তো সেজন্য সোডিয়ামকে কিসে রাখছে, কেরোসিনে। আর হাইড্রেট যেগুলো আছে, সোডিয়াম হাইড্রেট, লিথিয়াম, এগুলোকে ইনার্ট গ্যাস পরিবেশে, যেমন ধরো নাইট্রোজেন দিয়ে অথবা অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাস দেওয়া সম্ভব হলে, নাইট্রোজেন হচ্ছে ইনার্ট কিন্তু, কেমন, নাইট্রোজেন দিয়ে অথবা হচ্ছে অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাস দেওয়া সম্ভব হলে এটা দিয়ে রাখা হয়। ফ্লেমেবলের প্রতীক হচ্ছে এটা। আর এক্সট্রিমলি ফ্লেমেবল হলে ওকে আমরা বলছি কি বলতো, F+। হয়েছে আশা করি, কেমন হয়েছে আশা করি। এবার দেখো এটা কি, এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক। আমরা পড়বো, আমরা সেকেন্ড ইয়ারে গিয়ে জৈব রসায়নে পড়বো, যেমন ধরো অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো কিন্তু সবগুলা ক্লাস যারা যারা ওই যে কম্বো কিনেছে সব ক্লাস কিন্তু একদম ফুল সিলেবাসের ক্লাস তোমার আর্কাইভেও দেওয়া আছে, আবার লাইভ ক্লাস শুরু হবে। কারো কলেজে যদি এমন হয় যে ধরো অন্য একটা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারের বা জৈব রসায়ন দিয়ে দিয়েছে, তুমি কিন্তু আর্কাইভ থেকে আগে আগাতে পারো, পরে আবার লাইভ শুরু হলে তোমার রিভিশনও হয়ে যাবে। তাহলে দেখো এক্সপ্লোসিভ এর মানে হচ্ছে বিস্ফোরক, সব কিছুই ওয়েবে সাজানো আছে। দেখো বিস্ফোরক, এসব দ্রব্য হচ্ছে কি বলতো অস্থিত, নিজেই বিক্রিয়া করতে পারে, যেমন নাইট্রেট, টিএনটি, মেটালাইজাইট, কেমন পারক্সাইড, এগুলো হচ্ছে কি বলতো এক্সপ্লোসিভ। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সপ্লোসিভ। এবার দেখো গাছ আছে, কিন্তু গাছের দেখো অবস্থা খারাপ, পাতা টাতা সুন্দর মতো দেয় নেই। মাছ দেখো দুর্বল হয়ে উপরে উঠে গেছে, ঠিক আছে, দুর্বল হয়েও নিঃশ্বাস নিতে পারছে না, উপরে উঠে গেছে। তাহলে এটা দিয়ে কি বুঝেছো, পরিবেশ দূষণ হয়েছে এই সিম্বল দিয়ে। আর এটা তো ফুটতেছে, দেখে বুঝতে পারছো এটা এক্সপ্লোড করেছে। তো রুয়েটা আসছে, এর প্রতীক হচ্ছে এক্সপ্লোসিভের প্রতীক কি, ই। এগুলো সাধারণত নাইট্রোজেন গঠিত যৌগ থাকে, টিএনটি, এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, অ্যামোনিয়াম নাইট্রেট এবং টিএনটি এই দুইটা মিলে দেখবে আমরা পড়বো জৈব রসায়নে বলা হয় অ্যামাটল। কেমন, এরপর পারক্সাইডেরটা মনে রাখবা, কেমন, পারক্সাইড দুটো ও আছে, এটাও কিন্তু বিস্ফোরক। জারকের পেটে অনেক অক্সিজেন থাকে, জারক হচ্ছে যাদের পেটে অনেক অক্সিজেন থাকে, অনেক সময় দেখে চিনে ফেলতে পারবা, কেমন। এরপর কি আছে, ক্লোরিন গ্যাস, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো হচ্ছে কি, ব্রোমিন, এগুলো হচ্ছে কি বলতো জারক। অক্সিজেন হচ্ছে জারক, ওজন হচ্ছে জারক, কেমন, অক্সিজেন হচ্ছে জারক, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো হচ্ছে জারক। তো এটা জাস্ট দেখবা। এখানে করসিভ মানে ক্ষয়কারী,
কেমন, এগুলো এই যে দেখো টেস্ট টিউব দেওয়া আছে, এগুলো হচ্ছে কি ক্ষয় হয়ে যাচ্ছে, এই যে দেখো ক্ষয় হয়ে যাচ্ছে। এরপর বুঝিয়েছে বার্নস ঘটায়, এর মানে ক্ষয়কারী পদার্থ, যেমন ধরো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছো কোথাও, কেমন সোডিয়াম হাইড্রোক্সাইড কোথাও নিয়েছো, সোডিয়াম হাইড্রেট ধরো কোথাও নিয়েছো, বা ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলোকে তো চিনি। এটা আমাদের হ্যাজার্ড সিম্বল পড়া শেষ, আমি আস্তে আস্তে পড়াচ্ছি, এরপরে দেখবে তোমার পড়ান হয়ে যাবে দ্রুত, মানে দেখবা এফিসিয়েন্টলি হয়ে যাবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ধরে দিয়ে দিল, সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলি, কস্টিক সোডা। কেমন, পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলছি, কস্টিক পটাশ, কস্টিক সোডা আর কস্টিক পটাশ। কস্টিক শব্দের অর্থ কি, কস্টিক শব্দের অর্থ হচ্ছে ক্ষয়কারী। কেমন, তোমাকে জিজ্ঞেস করবে কস্টিক শব্দের অর্থ কি, অনেকেই পারে না। কস্টিক শব্দের অর্থ হচ্ছে কি বলতো, ক্ষয়কারী। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি কি আছে, ক্ষয়কারী মানে হচ্ছে করসিভ, করসিভ, করসিভের প্রতীক হচ্ছে কি সি, সি দেখো সোডিয়াম কস্টিক সোডা, কস্টিক পটাশ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ড্রেন ক্লিনার, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এরা কি করছে, সিভিয়ার বার্ন ঘটায় ত্বকে। তো কতটুকু কী ক্ষতি করবে এটা নির্ভর করবে ওই পদার্থটা কতটুকু গাঢ় তার উপর। তো এইগুলোর জন্য আলাদাভাবে রাখতে হবে। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা করে নিরাপদ চশমা পরা, হাতে গ্লাভস পরা। এরপর এটা দেখো, এটাকে বলা হয় ট্রিফয়েল। দেখো এটাকে বলা হচ্ছে কি বলতো, ট্রিফয়েল। এই যে দেখো একটা দুইটা তিনটা ফয়েল আছে, এটাকে বলা হয়, এটা দেখে আমরা চিনি এটা হচ্ছে কি তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ বোঝাই। তাহলে দেখো আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে ট্রিফয়েলও বলা হয়, এটি দ্বারা অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মিকে বোঝানো হয়। এই ধরনের রশ্মি মানবদেহ বিকলাঙ্গ করে দিতে পারে এবং শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। রশ্মি বের না হতে না পারে এই ধরনের পুরু বা বিশেষ পাত্রে এসব রাসায়নিক দ্রব্য আদি সংরক্ষণ করা, উপযুক্ত পোশাক পরিধান করা, চোখে বিশেষ চশমা রাখা। এরপরে এটা দেখো একটা মানুষ আছে, ওর এখানে এটা অনেকটা বার্ন হচ্ছে বা এক্সপ্লোড করছে এরকম সিম্বল, এটা দিয়ে বোঝাচ্ছে কি বলতো, হেলথের ঝুঁকি আছে। কেমন, এটা দিয়ে বোঝাচ্ছে হেলথের ঝুঁকি আছে। এইসব পদার্থ দেহে শ্বাস প্রশ্বাস তন্ত্রের সংবেদনশীল, প্রবেশ করতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। বাইরে নিরাপদ স্থানে এগুলোকে সংরক্ষণ করতে হবে। কেমন, সংরক্ষণ করতে হবে। তো এমএসডিএস হচ্ছে কি, এমএসডিএস এর পূর্ণরূপ কি, তুমি যখন কোনো একটা কেমিক্যাল নিয়ে ডিল করবা, কেমিক্যালে একটা শীট দিয়ে দেওয়া হয়। তুমি যখন কোনো কেমিক্যাল নিয়ে কাজ করবা তখন ওই কেমিক্যাল সংক্রান্ত যাবতীয় ডেটা, যেমন ধর আমরা একটা ক্যালকুলেটর যখন খুলি, ক্যালকুলেটর রিলেটেড যা যা ডেটা আছে যে কোনো একটা প্রোডাক্ট খুলে ওটা কিন্তু একটা শিটে দেওয়া থাকে, ঠিক সেম একটা কেমিক্যালে দেওয়া থাকে কি বলতো, এমএসডিএস। সবাই একটু লিখো এমএসডিএস এর পূর্ণরূপ কি, এমএসডিএস। তাহলে ম্যাটেরিয়াল মানে যে কোনো একটা ম্যাটেরিয়াল, তুমি তো যে কোনো একটা কেমিক্যাল খুলেছো, ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট, তাই না? একটা ওষুধ করলেও এখানেও দেয়া থাকে, এটাতে এই হতে পারে, এই সমস্যা হতে, সাইড এফেক্ট থাকলে, তাইলে ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট। ঠিক সেম কোনো কেমিক্যালও এভাবে দেয়া থাকে। যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি বলতো, ক্ষয়কারী। এগুলো কি হয়, ক্ষয়কারী, হ্যাজার্ড সিম্বল। তাহলে এগুলো কি চর্মে ক্ষতি করতে পারে, তাহলে সতর্ক কোনো গ্লাভস পরতে হবে, চশমা পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিকার অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কেমন, এগুলোও কি ক্ষয়কারী, তাহলে চর্মে ক্ষতি করে, মানে গ্লাভস পরতে হবে, নিরাপদ চশমা পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে। ইথানল বা অ্যালকোহল, তোমরা মুভিতে দেখবা ইথানল দিয়ে আগুন ধরিয়ে দেয়। কেমন, ইথানল অ্যালকোহল তোমরা দেখবা বিভিন্ন মদের দোকানে বা অ্যালকোহলের দোকানে তোমার কি করে, মানে এরা তো দাহ্য পদার্থ, কেমন এখানে ঝুঁকি আছে, কিন্তু অনেক সময় দেখবা হচ্ছে কি করেছে, বিস্ফোরণ করছে, বা অনেক সময় বাইরের মুভিতে সুন্দর করে ধরে বা গোল করে দেখবা যে ইথানল দিয়ে সার্কেল করে দেয় অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের চারপাশে, হোয়াট এভার। ঠিক আছে, এরপর এখানে আগুন ধরিয়ে দেয়, একটা লাইটার ছুঁড়ে মারলে আগুন ধরে উঠে চারপাশ থেকে। তোমরা মুভিতে এই সিনটা দেখেছো। এর মানে অ্যালকোহল হচ্ছে কি বলতো, দাহ্য। কেমন, দাহ্য। ঠিক আছে, আবার হচ্ছে কি বলছে বলতো, অ্যালকোহল হচ্ছে তোমার ক্ষতিকারক, ক্ষতিকারক। কেমন, শ্বাসের সাথে গ্রহণ করে আগুন থেকে দূরে রাখতে হবে। তো দেখো আমরা কিছু কোয়েশ্চেনের একটু উত্তর দিই, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কেমন, এটা হচ্ছে পানির সাথে বিস্ফোরণ হয়ে ওঠে। ঠিক আছে, এটা কি হয়ে ওঠে, পানির সাথে একদম মানে আগুন ধরে ওঠে, বিস্ফোরণ বলতে আগুন ধরে ওঠে আর কি, ওইটাই ছিটকে যেতে পারে। তাহলে কি হয়, এখানে আগুন ধরে। তাহলে এখানে কি করতে হবে ভাই, ওকে তাপ ও শিকা থেকে দূরে রাখতে হবে। তাপ, শিকা ও পানি,
এখানে কি হবে বলো তো, এখানে তাপ শিকা পানি থেকে ওকে দূরে রাখতে হবে, কেমন, পানি থেকে ওকে দূরে রাখতে হবে। এগুলো এরকম করে একটু পড়বা, কয়েকটা একটু পড়বা। ব্রোমিন বিষাক্ত মনে রাখবা, বতে বিষাক্ত, ব্রোমিন বিষাক্ত, বেঞ্জিনও বিষাক্ত, ব্রোমিন বিষাক্ত, বেঞ্জিনও বিষাক্ত, এগুলো সব যে পড়তে হবে তা না, ঠিক আছে, এমনি একটু দেখে নিবা। এবার দেখো ক্ষয়কারী পদার্থের সংজ্ঞা কী। এই প্যারাটা, যেসব রাসায়নিক পদার্থ দেহের ত্বকের জীবাণু কোষকে ধ্বংস করে, ত্বকে ক্ষত বা ত্বকের ক্ষয় সাধন করে, অর্থাৎ জীবন্ত কোষের ধ্বংস করে, তাদেরকে ক্ষয়কারী রাসায়নিক পদার্থ বলে। যেমন সবলকার, অথবা কি হতে পারে অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় ইথানোয়িক অ্যাসিড, এরপর নিরোধক পদার্থ, এগুলো হচ্ছে ক্ষয়কারী পদার্থ। এদের পিএইচ মান 2-এর কম। পিএইচ কি, যারা ফার্স্ট ইয়ারে আছো তোমরা এখনও পিএইচ নিয়ে প্রথম চ্যাপ্টার পড়ার সময় জানো না, কিন্তু তুমি যখন চতুর্থ অধ্যায় পড়বা তখন দেখবে পিএইচ এর পুরো কনসেপ্ট তোমার স্পষ্ট হয়ে যাবে। কেমন, চতুর্থ অধ্যায়ে আমরা পিএইচ এর A to Z জানবো। তো পিএইচ 2-এর কম মানে এগুলো অনেক স্ট্রং অ্যাসিড, এগুলো অনেক স্ট্রং অ্যাসিড। আবার 12-এর বেশি বা 12.5-এর বেশি মানে এগুলো অনেক স্ট্রং বেস, ক্ষার, ঠিক আছে, এটা বলছে ক্ষয়কারী পদার্থ ত্বক ছাড়াও কাঠের ক্ষয় সাধন করে থাকে। গাঢ় অ্যাসিডের বোতল কাঠের ক্ষয় সাধন করে থাকে। কাঠের আলমারির কাঠের তক্তার উপর গাঢ় অ্যাসিডের বোতল রাখা যায় না। এর মানে ধরো অ্যাসিড আছে, আমার কাছে তো এখন রিয়েজেন্ট বোতল নেই, এটা অফলাইন ব্রাঞ্চে রেখে আসি। ধরো তুমি সালফিউরিক অ্যাসিডকে কাঠের তক্তার উপর বলছে রাখা যায় না, এটাকে সালফিউরিক অ্যাসিড আছে, এটা কাঠের তক্তার উপর রাখা যায় না। পদার্থেরকে ক্ষয়রোধী কাচের বা প্লাস্টিকের তৈরি স্ল্যাবের উপর, মানে যে পাটাতনের উপর রাখবা বা স্ল্যাবের উপর রাখবা, এটা বলছে কি কাচের বা প্লাস্টিকের তৈরি, অর্থাৎ বিশেষভাবে তৈরি, অথবা ক্ষয়রোধী কনক্রিটের তৈরি ফ্লোরে রাখা হয়। কেন, কারণ এটা তোমাদেরকে আমি আগেও বলছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড কি নিরোধক, ও নট থেকে পানি বের করে ফেলবে। সেলুলোজ, গাছের প্রধান উপাদান কি, সেলুলোজ, তোমরা জানো, তোমরা হয়তো এসএসসিতে পড়েছো, না হয় এইচএসসিতে বায়োলজিতে পড়বা, না পড়লেও সমস্যা নেই। আমরা কেমিস্ট্রিতে সেলুলোজ কি এটার একদম ডিটেলস পড়বো, কেমন, স্টার্চ সেলুলোজ, ওর গঠন কেমন, এটা আমরা পড়বো, কেমন, গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে। আবার অর্থনৈতিক রসায়নে গিয়ে আমরা যখন পেপার মিল পড়বো, অর্থাৎ পেপার কেমনে তৈরি করছে, কাগজ কেমনে তৈরি করে, কাগজ শিল্পের কথা যখন পড়বো, তখন আমরা সেলুলোসের কথা জানবো। আমরা জানবো হচ্ছে গাছের মধ্যে সেলুলোস আছে, হেমিসেলুলোস আছে, লিগনিন আছে, কেমন, এই ধরনের বিষয়গুলো আমরা জানবো। তো সেলুলোসের মধ্যে পানি আছে, ও কি করে দেখো, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সেলুলোস, সেলুলোসে হচ্ছে N সংখ্যক, এই যে দেখো এটা হচ্ছে N সংখ্যক যুক্ত হয়ে যায়। আমরা দেখব যখন বায়োমলিকুলস পড়বো, জৈব রসায়ন, এটা দেখবো এটা হচ্ছে কি হয়ে যায়, N সংখ্যক যুক্ত হয়ে যায়। সালফিউরিক অ্যাসিড কি করে, ওর কাছ থেকে পানি বের করে, তাহলে ওর কাছ থেকে পানি বের করলে ও কী হবে, কার্বন হয়ে যাবে। কার্বন হওয়া মানে কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড পানি যখন নিয়ে নেয় এটাকে বলা হয় হাইড্রেটেড সালফিউরিক অ্যাসিড, বা কি বলতো, পানি শোষিত সালফিউরিক অ্যাসিড, কেমন, ওকে বলা হয় হাইড্রেটেড সালফিউরিক অ্যাসিড বা পানি শোষিত সালফিউরিক অ্যাসিড। তো দেখো এটা একটার ভিতর পানি আছে কয়টা, একটা পানিতে অক্সিজেন একটা থাকলে হাইড্রোজেন থাকা লাগে 2টা, অক্সিজেন যদি 5টা থাকে হাইড্রোজেন কয়টা থাকতো 10টা, তাহলে এখানে কয় অণু পানি আছে, 5 অণু পানি আছে, যে দেখো 5 অণু পানি আছে, কেমন, 5 অণু পানি আছে। আর সালফিউরিক অ্যাসিড এটা কী করেছে, তোমার ওই যে অ্যাবজর্ব করে নিয়েছে, কেমন, অ্যাবজর্ব করে নিয়েছে, বুঝতে পারছো মনে হয়। দেখি এই কোয়েশ্চেনের উত্তর দাও। ক্ষতিকারক পদার্থের চিহ্ন কোনটি, রাজশাহী বোর্ড 16-তে আসছে। ক্ষতিকারক পদার্থের চিহ্ন কোনটি, রাজশাহী বোর্ড 16-তে আসছে। ক্ষতিকারক আমি বলেছি কি বলতো, সবার এক্স ক্ষতিকারক, কেমন, সবার এক্স কি বলতো, ক্ষতিকারক, কেমন, সবার এক্স হচ্ছে কি ক্ষতিকারক, কারোর এক্সে ভালো বলি নেই, সবার এক্সই বলছি ক্ষতিকারক। কেমন, এটা কি বলতো, এই চিহ্ন দ্বারা কি বোঝায়, বৈদ্যুতিক ঝুঁকি, এই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, দেখে বুঝতে পারছো, বৈদ্যুতিক ঝুঁকি। জ্বলছে এর মানে কি, ফ্লেমেবল, কেমন, এটা দিয়ে বোঝাচ্ছে কি দাহ্য, এটা দিয়ে বোঝাচ্ছে কি দাহ্য, হাইড্রাইডগুলো দাহ্য, সিএনজি এলপিজি এগুলো দাহ্য, এরপর কি ইথার কি দাহ্য, কেমন, ইথার কি হয় বলো তো, দাহ্য, ঠিক আছে। ডিডিটি এগুলো কীটনাশক আমরা পড়বো, এটা হচ্ছে বিষাক্ত, কেমন, এটা হচ্ছে কি জারক, এটা হচ্ছে কি জারক। যদি তোমার এর পেটের মধ্যে এরকম একটা গোল দেওয়া থাকতো তখন অ্যান্সার হতো কিন্তু K2CR2O7। এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়, ঢাকা বোর্ড 16-তে আসছে, বুঝতে পারছো। এলপিজি সিএনজি এগুলো কি হবে,
দাহ্য হবে। তাহলে দেখো একটা হচ্ছে ফ্লেম আর একটা ফ্লেমের ভিতরে গোল্লা, গোল্লা মানে জারক, গোল্লা মানে কি বলো তো জারক, জারক কেমন, এটার মানে হচ্ছে জারক। নরমুণ্ড দিয়ে কি বোঝাচ্ছে, বিষাক্ত। এক্স থাকলে কি হতো, ক্ষতিকারক, কেমন ক্ষতিকারক, এটা দিয়ে বোঝাচ্ছে তেজস্ক্রিয়, ট্রেফয়েল দিয়ে। ইউরেনিয়াম সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়? মাঝে তো শর্ট সিলেবাসে ছিল না, তো সেই জন্য রিসেন্ট কোয়েশ্চেন এখানে অ্যাড করা যাচ্ছে না, এগুলা মাঝে তো দীর্ঘদিন এই চ্যাপ্টার ছিল না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কয়টি? 10টি। স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কয়টি? সবাই বুঝতে পারছো আশা করি, 10টি। কোনটি বিষাক্ত মিশ্রণ? বিষাক্ত হচ্ছে কি বলতো, বেনজিন। বিষাক্ত হচ্ছে কি বলতো, বেনজিন। কেমন, এটা আমরা পড়বো, এটা আমরা এইমাত্র পড়বো, আমি তোমাকে দেখাচ্ছি, এটা তোমরা পড়ো না। বেনজিনও বিষাক্ত, মনে রাখবা, বতে বেনজিন, বেনজিন হচ্ছে বিষাক্ত, কেমন। আচ্ছা এটা একটু দেখে ফেলি। বলছে এক্সআই চিহ্নটি কোন ধরনের ঝুঁকির? এক্সআই চিহ্নটি কোন ধরনের ঝুঁকির? তাহলে এক্সআই কি, ক্ষতিকারক। ক্ষতিকারকের মধ্যে আবার নিজের এক্স, এর মানে কি উত্তেজক বা ইরিটেন্ট বা বিরক্তিকর। এটা কি হবে বলো তো, উত্তেজক বা ইরিটেন্ট বা কি বিরক্তিকর। দেখো রাজশাহী বোর্ড 17তে আসছে, কেমন, রাজশাহী বোর্ড 17তে এটা আসছে। এমএসডিএস কি? এমএসডিএস হলো ম্যাটেরিয়াল সেফটি ডেটাশিট, অ্যান্ডটা হয় না, এরপরও এখানে যেহেতু দিয়েছে ওই জন্য। তাহলে এটা কি হবে, ম্যাটেরিয়াল সেফটি ডেটাশিট, ম্যাটেরিয়াল সেফটি ডেটাশিট। ওকে। সোডিয়াম ধাতুকে কই সংরক্ষণ করা হয়? সোডিয়াম ধরো, সোডিয়াম তুমি রাখতে চাইছো, তাহলে তুমি কিসে রাখবা, কেরোসিনে রাখবা, কেমন। সোডিয়াম ধাতুকে তুমি রাখতে চাইছো, তাহলে কই রাখবা, সোডিয়ামকে কেরোসিনে রাখবা, কেমন। কেরোসিনে কেন রাখবা, কারণ কেরোসিন হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। এসএসসিতে তোমরা পড়েছো অ্যালকেনকে কি বলা হয়, প্যারাফিন। এসএসসিতে তোমরা পড়েছো অ্যালকেনকে কি বলা হয়, প্যারাফিন বলা হয়। প্যারাফিন মানে ভাই ওর কোনো আসক্তি নেই। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে লিটল অ্যাফাইনিটি, লিটল অ্যাফাইনিটি, এর মানে ওর আসক্তি হচ্ছে কম, কেমন। এর মানে হচ্ছে ও কারোর প্রতি আসক্ত না, ভাই ও কারোর প্রতি আসক্ত না, এর মানে ও কারোর সাথে বিক্রিয়া করতে চাইছে না। ওর মধ্যে আমরা কেরোসিন নিয়ে এর মধ্যে কাকে রাখলাম, ধরো এক টুকরা সোডিয়াম, দেখতে সাদা রকমের তুমি পাবা বিষবস্তু, ওরে ধরো এর মধ্যে দিয়ে রাখলাম, তাহলে ও পানির কণটাকেও আসতে পারছে না, ও বায়ুর কণটাকেও আসতে পারছে না, কেমন। তাহলে ওকে কিসে সংরক্ষণ করা হয়, কেরোসিনে সংরক্ষণ করা হয়। লিটল অ্যাফাইনিটি মানে কম আসক্তি, এর মানে ও অন্য কোনো যৌগের প্রতি আসক্তি দেখায় না, ও আর কারোর প্রতি, ও আর কারোর চেহারাই দেখতে চাইতেছে না, ওর কোনো আসক্তিই নেই, তাহলে ও তো বিক্রিয়া করবে না কেরোসিন। সেই জন্য সোডিয়ামকে আমরা কই সংরক্ষণ করছি, কেরোসিনে সংরক্ষণ করছি। অথবা একবার ডিইউতে কেরোসিন অপশানটা ছিল না, তো আরেকটা একটু অপশান ছিল, এটা হচ্ছে কি হেক্সেন, হেক্সেন, হেক্সেন ও অ্যালকেন। তাহলে তুমি কেরোসিনে না রেখে কাকে কিসে রাখবা, হেক্সেনে রাখবা, মানে ওইটা জাস্ট যাচাই করেছে তুমি টাইপটা বুঝেছো কিনা। এটা একটা অ্যালকেন, অ্যালকেন সাধারণত বিক্রিয়া করে না, কারণ এখানে সব সিগমা বন্ধন, আবার কার্বন কার্বন বন্ড এবং কার্বন হাইড্রোজেন বন্ড, কেমন। সেই জন্য অন্য কারোর সাথে বিক্রিয়া করে না, এই বন্ডগুলোতে কোনো ঝামেলা নেই, ঠিক আছে, এই বন্ডগুলোতে কোনো ঝামেলা নেই। এবার তোমাকে আমি একটা পয়েন্ট বলি, তুমি ধরো একটা সোডিয়াম ইউজ করেছো, কেমন, এটা ধরো সোডিয়াম টুকরা, এটা এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। তামিম জিজ্ঞেস করেছে, সৃজি সুকৃতি আছে, মর্না আছে, তামিম ওকে, তুষার আছে, কোষ প্রাচীরের মধ্যেও সেলুলোজ তাকে বলেছে, ওকে সেম সেম, ঠিক আছে, ব্লিচিং পদার্থ সলিউশন সেম, ঠিক আছে। অনেক সময় করে কি এসে তারও এডিটিভ দিয়ে দেয়, সেই জন্য এটাকে বলছে কি সলিউশন। ধরো এটা হচ্ছে সোডিয়াম টুকরা, টুকরা তুমি ধরো এটা দিয়ে কাজ করেছো, কাজ করার পর এটা অবশিষ্ট আছে, তাহলে যেটা অবশিষ্ট আছে তুমি এটাকে কেমনে রাখবা, কেমনে রাখবা, কেরোসিনের মধ্যে রাখবা। এখন আমি বললাম যে ভাই এটা আর কাজে লাগবে না, তুমি এটা ফালাই দাও, ঠিক আছে, মানে তোমাকে বললাম যে ভাই এটা আর কাজে লাগবে না, তুমি আজকে সোডিয়াম যা ইউজ করেছো এটা আর কাজ দিবে না, তুমি এটাকে ফেলে দাও। ফেলে দাও তো আর বলে না, তোমাকে এটা বলবো হচ্ছে ডিসপোজ করো, এর মানে এটা কোথাও ফেলে দাও। তাহলে তুমি কই ফেলবা, কই ফেলবা, কই ফেলবা, পানির মধ্যে ফেলবা, বেসিনে ফেলে দিবা। তুমি ধরো লেবে গিয়ে বেসিনে ফেলে দিয়েছো, না,
কেন ফেলা যাবে না? সোডিয়াম যেন হচ্ছে পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে। সোডিয়াম পানির সাথে, পানির মধ্যে আছে H+ আর কি OH-। বিষয় বুঝছো? সোডিয়াম ছোটবেলা থেকে কি হয় বলো তো, একদম ছোটবেলা থেকে কি হয়, OH লাভার। এর মানে ও কি করবে, OH কে নিজের করে নেবে, নিজের করে নেবে। কেমন? OH কে নিজের করে নেবে। তাহলে OH কে যদি নিজের করে নেয়, সাথে এখানে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, সাথে তাপ উৎপন্ন হয়, ফলে এই বিক্রিয়ায় কি হয়ে যায় বলো তো, আগুন ধরে যায়। কেমন? তুমি একটা সোডিয়াম টুকরা যদি এর মধ্যে ফেলে, এটা দেখবে ছুটতেছে, এটা আগুন করে ফ্লেম করে করে এটা দেখবা ছোটাছুটি করতেছে রীতিমতো। এর মানে মনে হচ্ছে যে ও ভায়োলেন্ট, মানে কাঁপাই ফেলতেছে আর কি। ঠিক আছে, কাঁপাই ফেলতেছে একদম, মানে ছোটাছুটি করতে থাকবে, সাথে ফ্লেম উঠতে থাকবে। তো ওকে আমরা ফেলবো কই ভাই? ওকে তো বেসিনে ফেলা যাচ্ছে না, ওকে পানিতেও ফেলা যাচ্ছে না। বুঝো জিনিসটা, তুমি একটা সোডিয়াম টুকরাকে ডিসপোজ করবা, মানে ফেলে দিবা। ডিসপোজ করা মানে ওকে যেই জায়গায় পরিত্যাগ করা দরকার ওইখানেই তুমি রাখবা ওকে। কেমন? তাহলে ওকে রাখবাটা কই? তোমার কাজ হচ্ছে তখন এরকম একটা বিকার নিবা, সোডিয়ামকে, মানে ওকে তুমি চোখের সামনে থেকে দূর করে দিবা, ওর চেহারা তুমি দেখতে চাইছো না। তাহলে তুমি কি করবা? তুমি ইথানলের নিবা বা মিথানল নিবা। তুমি মিথানল নিবা বা কাকে নিবা বলো তো? ইথানলকে নিবা। ঠিক আছে, নিয়ে এর মধ্যে এই টুকরাটা ফেলে দিবা। দেখবা ধীরে ধীরে এই টুকরাটা মিশে গেছে। বিষয় বুঝছো? দেখবা ধীরে ধীরে কি হয়েছে বলো তো, এই টুকরাটা মিশে গেছে। কেমনে একটু দেখো, এটা ধরো সোডিয়াম, এখানে কি আছে? মিথানল অথবা কি ইথানল। তাহলে সোডিয়ামকে কই ডিসপোজ করবা? অ্যালকোহলের মধ্যে ওকে আমরা দিতে পারি। তাহলে ও দেখবা হারিয়ে গেছে। তুমি চাইছো এই সোডিয়ামটা হারিয়ে যাক, এটা থাকবে তুমি চাইছো না, এটা একদম মিশে যাক। তাহলে তুমি কার মধ্যে রাখবা? অ্যালকোহলের মধ্যে রাখবা। কেমন? তাহলে কার মধ্যে রাখবা? অ্যালকোহলের মধ্যে রাখবা। তাহলে কি হবে দেখো তো, এখানটা হাইড্রোজেনকে দেখো, সোডিয়াম এখানে কি করছিল, ওইসটাকে নিজের করে নিছে, আর হাইড্রোজেন কষ্টে উড়ে চলে গেছে। ওর জীবন থেকে ওইস চলে গেছে, ও কষ্টে উড়ে চলে গেছে। আসলে কষ্টে গেছে তা না, সোডিয়াম ওকে খাওয়াইছে, টাকা পয়সা দিছে, ও উড়ে চলে গেছে। এখানে সোডিয়াম কি করে বলো তো, এই হাইড্রোজেনটাকে সরাই ফেলে। তাহলে এখানে কি হয়? ও না। কেমন? এই যে দেখো, এটা কি হয়ে যাবে বলো তো, ওএইচ ছিল, এটা কি হয়ে যাবে? অ্যালকোহলের এই অংশেও কোনো কিছু ঝামেলা করে নাই, কার্বন হাইড্রোজেন আছে, ওদের মধ্যে কোনো ভেজাল নেই। তাহলে ওএইচ যেটা ছিল এখানে কি করে দিয়েছে? ও না। তাহলে হাইড্রোজেন উড়ে চলে গেছে। বিষয় বুঝতে পারছো? কিন্তু এখন আর তোমার আগুন টাগুন ধরবে না। বিষয় বুঝতে পারছো? এখন আর তোমার আগুন ধরার সম্ভাবনা নেই। এমন না যে সব বিক্রিয়ার মধ্যে এটা হলেই বিক্রিয়ার উপযুক্ত পরিবেশ লাগে, ওই পরিমাণ তাপ লাগে। তো বলেছে এগুলোর জন্য, দ্রবণটির জন্য প্রযোজ্য হ্যাজার্ড সিম্বল প্রতীকটি অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। চিটাগাং বোর্ড 19-এ আসছে। তাহলে এখানে কি আছে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কী ধরনের পদার্থ? ক্ষয়কারী পদার্থ। ক্ষয়কারী পদার্থ, এর মানে কি? করসিভ। করসিভ, এর প্রতীক হচ্ছে কি বলতো? কেমন? করসিভ কেমনে দেখাও? মনে আছে ওই যে দেখো হাতের উপর, এই যে দেখো টেস্ট টিউব, টেস্ট টিউব, এই যে দেখো ক্ষয়কারী হচ্ছে করসিভ। এই দেখো হাত আছে, ঠিক আছে, আর এদিকে কি আছে? একটা প্লেটের মতো আছে, এটা ফোটা ফোটা পড়ছে, এই জন্য এটা কি হয়ে গেছে? ক্ষয়। এই যে দেখো দুইটা টেস্ট টিউব, উল্টা টেস্ট টিউব, এদিকে একটা টেস্ট টিউব, এদিকে একটা টেস্ট টিউব। কেমন? জিনিসটা হচ্ছে কি, এদিক দিয়ে একটা টেস্ট টিউব, এদিকে একটা টেস্ট টিউব, এদিক থেকেও ড্রপ পড়ছে, এদিক থেকেও ড্রপ পড়ছে। একদিকে পড়ছে হাতের উপর, আরেকদিকে পড়ছে মেটালের উপর বা কাঠের উপর, বুঝিয়েছে। কেমন? কাঠের ক্ষয় হচ্ছে, আর একটাতে হাতে পড়লেও তোমার কি হবে? বার্ন হবে, এটা বুঝিয়েছে। কেমন? আঁকতে পারবা আশা করি। দুইটা টেস্ট টিউব আঁকবা, এখান থেকে দুইটা টেস্ট টিউব, এই যে দেখো উপর নিচে, একটা পড়ছে হাতে, আর একটা পড়ছে ধরো কাঠে, আরেকটা পড়ছে কই? কাঠে। কেমন? এটা আঁকলে এখানে ফুল মার্কস, এখানে তার কিছু করার নেই। সালফিউরিক অ্যাসিড কী হয় বলো তো? ক্ষয়কারী পদার্থ। সেলুলোসের ক্ষয় করে, এটা বলে দিবা। এরপর দেখো আরেকটা কোয়েশ্চেন, উদ্দীপকের নির্দেশিত হ্যাজার্ড প্রতীকগুলোর মধ্যে ঝুঁকির তুলনামূলক মাত্রা বিশ্লেষণ করো। তাহলে এটা কি? জারক পদার্থ। এটা কি? হাতে পড়ছে দুইটা টেস্ট টিউব, আর একটা কাঠের মধ্যে ড্রপ বাই ড্রপ পড়ছিল, তাহলে এটা হচ্ছে কি? ক্ষয়কারী। এটা কি বলতো?
তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ। কেমন? তাহলে বলছে ঝুঁকির তুলনামূলক মাত্রা বিশ্লেষণ করে, এর মানে এগুলো থেকে কী কী হয় এগুলো একটু ওই যে আগের প্যারাটা আছে না হ্যাজার্ড সিম্বলের চার্টটা, এখান থেকে একবার দেখে নিবা। কেমন? এখান থেকে একবার দেখে নিবা, তুমি আইডেন্টিফাই করবে এটা জারক, এটা ক্ষয়কারী, এটা হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে এই তেজস্ক্রিয় থেকে তো তোমার রেডিও অ্যাক্টিভ এর ফলে তোমার ক্যান্সারও হতে পারে, বিষয় বুঝতে পারছো? এগুলো যদি সঠিক জায়গায় না রাখো, তাই না? রেডিও অ্যাক্টিভ যদি পদার্থ থাকে এখান থেকে তো তোমার কি বিকিরণের দ্বারা ক্যান্সারও সৃষ্টি হতে পারে। ক্ষয়কারী, হাতে বার্ন করবে চামড়ার মধ্যে, কেমন, বা ত্বকে। এরপর তোমার কাঠ থাকলেও এটাকেও কালো করে, মানে ও কী করে বলো তো, ক্ষয়কারী, যেমন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা দিয়ে দিবে, সেলুলোজ থেকে পানি বের করে ফেলে। ওকে, এমএসডিএস মানে কি, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। বলছে ঝুঁকি শ্রেণী হিসেবে বৃহদাকার সেলফের নিচে অবস্থান পাই। এর মানে যেগুলো ধরো হচ্ছে তোমার ডিরেক্ট উপর থেকে পড়লে ক্ষতি করবে, এগুলোকে আমরা নর্মালি রাখি হচ্ছে বৃহদাকার পাত্রগুলো সেলফের নিচে। ঠিক আছে, সেলফের নিচে রাখতে হয়। 1 লিটারের অধিক দাহ্য দ্রাবকের পাত্রগুলোকে যথাযথ সংরক্ষণ ক্যাবিনেটে রাখতে হবে। বিস্ফোরক নিরোধক রেফ্রিজারেটরে রক্ষিত রাসায়নিক পদার্থগুলো যথাযথভাবে লেবেল দিয়ে রাখতে হবে, ওর গায়ে কী আছে ওইটা লিখতে হবে। বলেছে বেঞ্চের উপরে বা ফিউম হুডে। ফিউম হুড মানে কি? ফিউম হুড মানে তোমরা রান্না করে দেখবা ধোঁয়াটা যাতে বের হয়ে যায় এই জন্য একটা হুড ইউজ করে, দেখেছো সবাই কিচেনে বা রান্নাঘরে একটা হুড ইউজ করে যাতে ধোঁয়াটা বের হয়ে যায়। ঠিক সেম তুমি যখন ল্যাব করবা ওইখানে গ্যাস উৎপন্ন হতে পারে, গাঢ় অ্যাসিডগুলো থেকে ধোঁয়া উৎপন্ন হয়, এই জন্য ফিউম হুড আগে চালু করে নিতে হয়। কেমন? ও টেনে এটাকে বাইরে বের করে দেয় যাতে যারা ল্যাব করছে ওরা ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, টেনে এটাকে বের করে দেয়, এটাকে বলছে কি ফিউম হুড। কেমন? ফিউম হুড। বলছে ফিউম হুডের উপর বা বেঞ্চে ফিউম হুডের রাসায়নিক দ্রব্য রাখা কী নয়, বাঞ্ছনীয় নয়। ঠিক আছে, অ্যাসিডগুলো সাধারণত ক্ষয়কারক হয়, পরিবেশ দূষক হয়, এগুলো বলছে ইত্যাদিকে নিচের শেলফে স্ল্যাবের উপর রাখা হয়, কেউ ক্ষয়রোধী কনক্রিট ফ্লোরে রাখা হয়। বিচারক পদার্থ এবং জারক পদার্থকে একসাথে সংরক্ষণ করা যাবে না বা পাশাপাশি সংরক্ষণ করা যাবে না। কেমন? পাশাপাশি সংরক্ষণ করা যাবে না, এটা বলেছে। এগুলো এই কথাই ঘুরে ফিরে এগুলোই বলেছে, এগুলো ঘুরে ফিরে ওই একই কথাই বলেছে। যেমন সোডিয়ামকে বলছে কিসে, কেরোসিনে। আর লিথিয়াম, সোডিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম, NaBH4 এগুলোকে নিষ্ক্রিয় পরিবেশ, যেমন নাইট্রোজেন, আর্গন শুষ্ক স্থানে রাখা হয়। এগুলো থেকে তাপ ও আগুন থেকে দূরে সংরক্ষণ, বিপজ্জনক বিষাক্ত তালাবদ্ধ করে রাখতে হয়। কেমন? এটা বলেছে। পানির সংস্পর্শে তাপ উৎপন্ন সহকারে দাহ্য হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কেমন? হাইড্রোজেন গ্যাস তৈরি করে তাহলে আগুন ধরে যায়, এই কথাগুলো বলেছে। এখানে একটা চার্ট আছে, এটা খুব ভালোভাবে পড়বা, এই চার্ট থেকে কোয়েশ্চেন আসে। বলছে বর্তমানে বিভিন্ন আধুনিক ল্যাবরেটরিতে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি পরিবেশ বান্ধব পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। এটা আমরা পড়বো এখন। কেমন? এখনই আমরা পড়বো সেমি মাইক্রো কী জিনিস। তো দেখো পরিবেশের জন্য আমাদের আর টপিক আছে সেমি মাইক্রো, মাইক্রো আর হচ্ছে কি বলতো ম্যাক্রো অ্যানালাইসিস পদ্ধতি, এটা আমাদের টপিক আছে। কেমন? যেটা আমাদের আর 10 মিনিট লাগবে সব মিলে। তো একটু দেখো ক্লোরোফর্ম, এটা হচ্ছে বিষাক্ত। তোমার এটা MCQর জন্য একদম 5 স্টার, এটা পরীক্ষায় আসে। দেখো আমরা 500 মার্ক করে দিয়েছি, এটা একদম 5 স্টার। বইয়ে চারটা দাগিয়ে ফেলবা, কারণ এখানে পড়া ইনফরমেশন অনেক, তো তুমি কোনটা একদম মনে রাখা লাগবে আমি এটা বলে দিচ্ছি। যেমন ক্লোরোফর্ম, কেমন? বইয়ে তো ইনফরমেশন অনেক, এই চারটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পড়বা। এই উপরের লিখে টিখে এগুলো না পড়লে কিচ্ছু যায় আসবে না, কিন্তু এটা পড়বা। ক্লোরোফর্ম এটা হচ্ছে বিষাক্ত। তাহলে বিষাক্ত যে ওর আমরা কি ইউজ করব বলো তো, বিকল্প বিকারক ইউজ করব। যেমন ক্লোরোফর্ম বিষাক্ত, তাহলে ওর বিকল্পকে হেক্সেন। কার্বন টেট্রাক্লোরাইড কি বিষাক্ত, ওর বিকল্পকে হেক্সেন, ওর বিকল্পকে হেক্সেন। বিষয় বুঝছো? এবার দেখো বেঞ্জিন বিষাক্ত, বতে বেঞ্জিন বিষাক্ত, ব্রোমিনও বিষাক্ত। তো বেঞ্জিন হচ্ছে বিষাক্ত, কেমন? বেঞ্জিন বাষ্প। তাহলে বেঞ্জিনের বিকল্পকে, বেঞ্জিনের বিকল্প হচ্ছে ওর বাচ্চা টলুইন। দেখো এগুলো অনেকবার পরীক্ষায় আসছে, বিভিন্ন, এগুলো বোর্ড পরীক্ষায় আসে, মেডিকেলও আসবে। দেখো তাহলে বেঞ্জিন বিষাক্ত, বেঞ্জিনের বিকল্পকে ওর বাচ্চা টলুইন। দেখো আবার টলুইনের বাচ্চা হচ্ছে জাইলিন। দেখো ওদের চেহারায় মিল আছে, C6H6, এখানে একটা হাইড্রোজেন গিয়ে একটা CH3 আছে, এখানে আরও একটা হাইড্রোজেন গিয়ে দুইটা CH3 আছে। তাহলে বেঞ্জিনের বাচ্চাকে টলুইন, টলুইনের বাচ্চাকে বলো তো জাইলিন। দেখো টলুইনের বাপও বিষাক্ত, টলুইনের বাচ্চাও বিষাক্ত। বেঞ্জিনের বাচ্চা ছিল টলুইন,
টলুইনের বাচ্চা হচ্ছে জাইলিন। দেখো ওর বাপও বিষাক্ত, ওর বাচ্চাও বিষাক্ত, বিষয় বুঝতে পারছো? তাহলে দেখো কী হয়েছে, ওর বাপ এর মানে বেঞ্জিন, বেঞ্জিনের বাচ্চা হচ্ছে কি টলুইন, বেঞ্জিন বিষাক্ত, ওর বিকল্প হচ্ছে কি টলুইন। আবার জাইলিন হচ্ছে টলুইনের বাচ্চা, ও বিষাক্ত, ঠিক আছে, ওরও বিকল্পকে টলুইন। মানে বুঝছো, ধরো জেনারেশনে এটা হচ্ছে কি বাপ, ঠিক আছে, এরপরে হচ্ছে কে টলুইন নিজে, বিষয় বুঝতে পারছো? এরপর আবার ওর ছেলে, এর মানে এও বিষাক্ত, এও বিষাক্ত, এও বিষাক্ত, মনে রাখা হচ্ছে সহজ। তাহলে বেঞ্জিন হচ্ছে বিষাক্ত, এর বিকল্পকে মাঝের জন, এর মানে কে টলুইন। আবার জাইলিন বিষাক্ত, ওরও বিকল্পকে টলুইন। বিউটানল 2 হচ্ছে বিষাক্ত, তাহলে বিউটানল 1 হচ্ছে বিকল্প। লেড ক্রোমেটের বিকল্প হচ্ছে পটাশিয়াম কার্বনেট, লেড ক্রোমেটের বিকল্প হচ্ছে পটাশিয়াম কার্বনেট। মনে রাখবা প গঠিত হচ্ছে কি আছে, পটাশিয়াম আছে। প গঠিত এবং বি গঠিত, এর মানে ব্রোমিন, বেনজিন এগুলো বিষাক্ত, ব্রোমিন বেনজিন বিষাক্ত, পটাশিয়াম বিষাক্ত। পটাশিয়ামের জন্য বিকল্প, মানে আমরা পটাশিয়ামের চেয়ে বিকল্প কাকে বেছে নিই বলো তো? ক্যালসিয়ামকে বেছে নিই। পটাশিয়ামের বিকল্প কাকে বেছে নিই? ক্যালসিয়ামকে বেছে নিই। তোমরা একটু বলে ফেলো তো, এই চারটা লাগবে। তাহলে ক্লোরোফর্মের বিকল্পকে হেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্পকে হেক্সেন, জাইলিনের বিকল্পকে টলুইন, বেঞ্জিনের বিকল্পকে টলুইন, বিউটানল 2 এর বিকল্পকে বিউটানল 1, পটাশিয়ামের বিকল্পকে ক্যালসিয়াম, লেড ক্রোমেট, পটাশিয়াম কার্বনেট, বিউটানল 2 বিউটানল 1, বেঞ্জিনের বিকল্পকে টলুইন, জাইলিনের বিকল্পকে টলুইন, কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্পকে হেক্সেন, ক্লোরোফর্মের বিকল্পকে হেক্সেন, লেড ক্রোমেটের বিকল্পকে পটাশিয়াম কার্বনেট, পটাশিয়ামের বিকল্পকে ক্যালসিয়াম, বিউটানল 2 এর বিকল্পকে বিউটানল 1, জাইলিনের বিকল্পকে টলুইন, জাইলিনের বিকল্পকে ওর বাপ হচ্ছে টলুইন, বিষয়বস্তু বেঞ্জিনের বিকল্পকে ওর বাচ্চা হচ্ছে কে টলুইন, বেঞ্জিনের বাচ্চা টলুইন, টলুইনের বাচ্চা হচ্ছে জাইলিন, বেঞ্জিনের বিষাক্ত, জাইলিনের কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্পকে হেক্সেন, CH3 এর বিকল্পকে হেক্সেন। আশা করি এগুলো এখন আর ভুল হবে না। তাহলে বলছে ব্যবহারিক ক্ষেত্রে দেখো এগুলো বোর্ড পরীক্ষা অনেক আসে, বিষাক্ত বেঞ্জিনের পরিবর্তে আরেকটা কে বিষাক্ত বললাম, ব্রোমিনও বিষাক্ত। তাহলে বেঞ্জিনের কোনটিকে বিকল্প রূপে ব্যবহৃত হয়? তাহলে বেঞ্জিন, বেঞ্জিনের বাচ্চা টলুইন। আবার জাইলিনের বিকল্প কে বলো তো? টলুইন। লেড ক্রোমেটের, এই যে দেখো এটা ভার্সিটিতে আসছে, লেড ক্রোমেটের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? কেমন, লেড ক্রোমেটের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? সবাই বলতে পারছো, এটাকে বলো তো পটাশিয়াম কার্বনেট। কেমন, এটাকে বলো তো পটাশিয়াম কার্বনেট। পরিবেশের জন্য ক্ষতিকারক বিষাক্ত বিষ দ্রাবক CCl4 এর পরিবর্তে বিকল্প দ্রাবক হিসেবে বিষ দ্রাবক, ঠিক আছে, এটা আমি জানি না, বিষ দ্রাবকটা মনে হয় মানে বিষাক্ত দ্রাবকের পরিবর্তে কাকে বিকল্প দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, ওই বিষ দ্রাবক ওইখান থেকে কপি করে এখানে বসে গেছে। তাহলে এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে CCl4 এর বিকল্পকে হেক্সেন, CHCl3 এর বিকল্পকে হেক্সেন, বেঞ্জিনের বিকল্পকে টলুইন। আশা করি বুঝছো। কেমন, তো দেখো এখানে এই বিক্রিয়াটা আমরা অলরেডি পড়েছি। সোডিয়ামকে অ্যালকোহলের মধ্যে রেখে দিলাম। তাহলে বলছে কি, পরীক্ষাগারে কোনো প্রক্রিয়া শেষ হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ হলো কাজের ডেস্ক পরিষ্কার করা। এরপর কি করতে হবে? অব্যবহৃত রাসায়নিক দ্রব্যসমূহকে সঠিক স্থানে সঠিক নিয়মে রাখা এবং বর্জ্য পদার্থকে বর্জ্য পাত্রে সংরক্ষণ করা। যদি তা না করা হয় এতে অনেক বিপদ ঘটতে পারে। ধরা যাক কোনো ছাত্রছাত্রী জৈব যৌগের মূল্য শনাক্তকরণের জন্য সোডিয়াম ধাতু নিয়ে কাজ করে এক টুকরা সোডিয়াম ডেস্কের উপর ফেলে রেখে গেল। ও ধরো ডেস্কে সোডিয়াম ফেলে রেখে গেছে। এখন পরীক্ষাগার সহকারী ডেস্ক পরিষ্কার করতে গিয়ে সোডিয়াম টুকরা পানির সিঙ্কে ফেলে, তাহলে সাথে সাথে বিস্ফোরণ সহ আগুন ধরে যাবে। এখন ল্যাবে আরও অনেক কেমিক্যাল আছে, এই আগুন হচ্ছে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তাই ওই ছাত্র বা ছাত্রীকে অব্যবহৃত সোডিয়াম ধাতুকে হয় কেরোসিনযুক্ত পাত্রে রেখে দিতে হবে, নতুবা মিথানলের সাথে মিশিয়ে বিক্রিয়া ঘটিয়ে নিঃশেষ, অর্থাৎ মিথানল নিয়ে তুমি জাস্ট এটাকে রেখে দিবে, এটা দেখবে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। কেমন, ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। অনুরূপভাবে বুরেটে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিয়ে কাজ করার পর অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড বুরেট থেকে বিকারে নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড মেজারিং ফ্লাক্সে সংরক্ষণ, পরে বুরেট ও বিকার ধুয়ে নিতে হবে। কেমন, বুরেটটিকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার না করে বুয়েটের স্টপ কর কাটকে যাবে। উল্লেখ্য, কঠিন সোডিয়াম বাতাসের সাথে পানি শোষণ করে, তাই কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইডের দানা বা পিলেটকে কাচের বা প্লাস্টিকের বোতলে আলাদাভাবে কর্ক দিয়ে রাখতে হবে। এছাড়া সোডিয়াম হাইড্রোক্সাইড কঠিন ও দ্রবীভূত অবস্থায় বাতাসের কার্বন বিক্রিয়া করে সোডিয়াম তৈরি করে, তাই খোলা অবস্থায় সোডিয়াম হাইড্রোক্সাইড রাখা যাবে না। প্রকৃতি অনুযায়ী যথাযথ স্থানে রাখতে হবে, নতুবা ধ্বংস বা ব্যবহার করে নিঃশেষ করতে হবে। বুরেটে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড রেখে যাও কয়েকটা ঘটনা হবে। তুমি ধরো টাইট্রেশন করছো, টাইট্রেশন করতে এটা বুরেট লাগবে যে তা না, আমি এমনি যা তাও সুন্দর করে ধরো পরিয়ে দিচ্ছি আর কি। এটা নিয়ে গুহসারের বইও কিন্তু পয়েন্টটা আছে। তুমি বুরেটে রেখে গেলে সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো ব্যবহার করছো, আরও অনেক আছে, তুমি রেখে গেছো, হবে কি দেখো, প্রথম কথা সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কাজ ক্ষয়কারী,
ঠিক আছে, ও দীর্ঘ সময় থেকে গেলে এমনি করবে না, পিপেটে নিয়ে তুমি ধরো বা আজকে এটা করে মাত্র পরিষ্কার করে ফেলছো, ক্ষতি করবে না। তুমি দীর্ঘ সময় রেখে দিলে এটা ধীরে ধীরে সিলিকা নেটওয়ার্ককে আক্রান্ত করতে পারে। এর মানে কাচের উপাদান সিলিকা নেটওয়ার্কে ও ধীরে ধীরে আক্রমণ করতে পারে। হ্যাঁ ঠিকঠাক আছে, মাইক ঠিকঠাক আছে, সাউন্ড ঠিকঠাক আছে। তো আমরা করি কি, ব্যবহার শেষে ওকে আমি ওর যেখানে সংরক্ষণ করব এরকম একটা ফ্লাস্কে নিয়ে নিই, কেমন, ওর সংরক্ষণ পাত্র বা ওর রিয়েজেন্ট বোতল, এগুলোকে বলা হয় রিয়েজেন্ট বোতল, কেমন নিয়ে রাখি। রিয়েজেন্ট বোতল আজকে আমার কাছে নেই, আমি অন্য একদিন দেখাবো, অফলাইনে আছে, ওদেরকে দেখাতে পারি। তো রিয়েজেন্ট বোতল আর কি, কেমন, বোতলের মধ্যে ধরো রেখে দিলাম। আর এটাকে আমরা ধুয়ে নিতে হবে, পুরেটকে ধুয়ে রাখতে হবে, কেমন। আর না হয় দেখবা যে এই যে স্টপ কর্ক আটকে যায়, এর মানে এটাও আটকে যায়, এই যে দেখো এটাকে বলা হচ্ছে স্টপ কর্ক আটকে যায়, এই কথাগুলো বলেছে। এই সিকিউটা একটু পড়বা, কুমিল্লা বোর্ড 19-এ আসছে, এই সিকিউটা একটু পড়বা, আমি এখানে দিয়ে দিচ্ছি, এই সিকিউটা একটু পড়বা। দেখো বলছে উদ্দীপকের মধ্যে একটা ক্ষার আছে, বিতে একটা জারক আছে। দেখো এটা হচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, সবাই চিনো, এটা হচ্ছে ক্ষয়কারী পদার্থ এবং ক্ষার। KMNO4 ওর পেটের ভিতর অনেক হাইড্রোজেন, এর মানে ও কি জারক, ও কি জারক। এটাকে দেখো, এটাকে কি বলছে, বিজারক। ইথানল কি বলতো, দাহ্য। এখন বলছি উদ্দীপক অনুযায়ী ABCD যৌগগুলো সংরক্ষণ করার কৌশল সঠিক কিনা বিশ্লেষণ করো। মানে বলছে যে এর পাশে কি রাখছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পাশে তুমি KMNO4 কে রাখছো, তুমি জিনিসটা বুঝছো। প্রথমে সোডিয়াম হাইড্রেট, এরপর KMNO4, এরপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এর পাশে কি রাখছো, একই শেলফে ইথানল রাখছো, ইথানল হচ্ছে জলে উঠে, সঠিক কিনা। এটা দেখে প্রথম কথাই তো এখানে চোখ পড়ে গেছে, একটা জারক একটা বিজারক, এটা আমরা পাশে রাখবো না, এগুলা পাশে রাখবো না, কোনো কারণে কন্ট্যাক্ট হলে এখানে কি হবে বলো তো, ভালো লেভেলের বিক্রিয়া হবে, বিষবুচ্চ আগুনের শিকা সহ তোমাদের বলে দেয়, এর মানে ভালো লেভেলের বিক্রিয়া হবে। তাহলে দেখো কি বলছে, সংরক্ষণের বেলায় বস্তু নিরাপত্তা ডেটাশিট বা MSDS মেনে চলতে হয়, মেটেরিয়াল সেফটি ডেটাশিট। বিভিন্ন শেলফে রাসায়নিক যৌগ বিন্যস্ত করে সংরক্ষণের ক্ষেত্রে রাসায়নিক বস্তুর ধর্মভিত্তিক হ্যাজার্ডসকে গুরুত্ব দিয়ে পৃথক স্থান ও পৃথক শেলফে রাসায়নিক বস্তুসমূহকে সংরক্ষণ করা হয়। MSDS পদ্ধতি হলো মেটেরিয়াল আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাসায়নিক বস্তু সংরক্ষণ করার কৌশল। চারটি রাসায়নিক বস্তু রাসায়নিক 4 শ্রেণীভুক্ত এবং হ্যাজার্ড, প্রতীক ও বিপদের ঝুঁকির মাত্রা পৃথক। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষয়কারী, কেমন, ওই যে দুইটা টেস্ট টিউব, এদিকে একটা এদিকে একটা হাতের উপর ড্রপ বাই ড্রপ পড়ছে আর একটা কাঠের উপর পড়ছে। KMNO4 হচ্ছে জারক, ওই যে ফ্লেম, মাঝে একটা গোল্লা, এটা হচ্ছে কি বলতো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি দাহ্য, কেমন, এটা হচ্ছে দাহ্য। ইথানলও হচ্ছে কি দাহ্য, ওইটা আবার হচ্ছে কি বিজারক। তো দেখো এটি হচ্ছে ক্ষয়কারী ক্ষার, হ্যাজার প্রতীক, এটি চর্মের ও কাঠের ক্ষয়, এটিকে ল্যাবরেটরির নিচের শেলফে, এটাকে রাখার সময় কি করবা বলো তো, নিচের শেলফে ক্ষয়রোধী স্ল্যাবের উপর রাখা হয়। একই শেলফে ভিন্ন হ্যাজার্ড সিম্বল বি রাখা যাবে না, এর পাশে একই শেলফে বি রাখা যাবে না। এখন এটা বলছে কি একটি শক্তিশালী জারক, জারক পদার্থের হ্যাজার্ড সিম্বল হলো বৃত্তের উপর আগুনের শিকা এবং প্রতীক হলো কি বলতো, অক্সিজেন। তাহলে বলছে বৃত্তের উপর কি, আগুনের শিকা, ঠিক আছে। গুড়ের বোতলকে ল্যাবরেটরির উপরের দিকে শেলফে শুষ্ক স্থানে রাখতে হয়, বোতলের পাশে বিজারক পদার্থ রাখা যাবে না, কারণ জারক ও বীজের সংস্পর্শে আসলে প্রবল বিস্ফোরণ সহ বিক্রিয়া করতে পারে। পাশে সি রাখা হয়েছে, যা MSDS পদ্ধতির বলছে সম্পূর্ণ লঙ্ঘন। তাহলে এইটাকে রাখবা, ক্ষয়কারী পদার্থকে একটু নিচের শেলফে রাখবা, KMNO4-কে তুমি উপরে রাখছো, শুষ্ক স্থানে রাখছো, এর পাশে বিজারককে কোনোভাবেই রাখা যাবে না। তাহলে এটা শক্তিশালী বিজারক, এটি পানি বা জলীয় বাষ্পে তাপ উৎপাদী বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বিস্ফোরণ সহ জলে উঠে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কখনো জারক পদার্থকে বোতলের পাশে একই শেলফে রাখা যাবে না, বোতল বা প্যাকেটকে পৃথক শেলফের দিকে রাখা হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি বলতো, দাহ্য পদার্থ, এটাও হচ্ছে কি দাহ্য, কেমন। হ্যাজার্ড রূপে জ্বলন্ত শিকা ও F ব্যবহৃত হয়, জৈব যৌগসমূহকে পৃথক স্থানে ও পৃথক শেলফে সহজে দ্রাব্য জৈব পৃথক স্থানেও রাখতে পৃথক শেলফে অবশ্যই MSDS পদ্ধতি অনুসরণ করে সাজিয়ে রাখতে হবে। বিজারক পদার্থ এর পাশে একই শেলফে দাহ্য পদার্থ ইথানলের বোতল রাখা হবে না, এবার আমরা যে পদ্ধতিতে দিয়েছে একই শেলফে এটা রাখা যাবে না। এ ক্ষয়কারী, একে নিচে রাখবো, এর ধরো জারক আলাদা রাখবো, বিজারক আলাদা রাখবো, ইথানল এটার পাশে রাখবো না, ঠিক আছে, যেহেতু তোমার বিজারক এটাও হচ্ছে দাহ্য। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড পানির সাথে কি বিক্রিয়া করে আমি তোমাদের একটু বলি, এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট, আমি একটু বলে দিই। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা হচ্ছে শক্তিশালী বিজারক, ওর পেটের ভিতর অনেক হাইড্রোজেন, ও কী হবে বিজারক। ইংলিশ ভার্সন যারা আছো, কেমন তোমরা চিন্তা করছো বিজারক কি, বিজারক মানে হলো রিডিউসিং এজেন্ট। তো তোমাদের জন্য আমি আসলে প্রায় ম্যাক্সিমাম টার্মগুলো আমি বলার চেষ্টা করেছি।
কেমন? আমাদের স্লাইডে কোয়েশ্চেনগুলো তো আমি কিন্তু বাংলার পাশাপাশি ইংলিশ রেখেছি, যেটা হচ্ছে তোমরা বাকি সবগুলো চ্যাপ্টারও এই জিনিসটা পাবা। ঠিক আছে, ইংলিশ ভার্সানের মানে পুরোপুরি সাপোর্ট। আমরা আরও ইংলিশ ভার্সান নিয়ে আলাদাভাবে কাজ করে কেমনি ইমপ্রুভ করা যায়, কেমন তোমাদের জন্য দাগানো বই, এগুলো সব নিয়ে আসবো। ঠিক আছে, সব কিছুই নিয়ে আসবো। তাহলে দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্লাস হচ্ছে কি পানি, মানে এই সাপোর্টটা আমরা দিই পুরোপুরি। তাহলে দেখো এর সাথে পানির বিক্রিয়া, তাহলে ধাতু হচ্ছে ওয়েস্ট লাভার, অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু ওয়েস্ট লাভার। তাহলে ও যখন ওয়েস্টকে পাবে, ও যার ভিতরেই থাকুক না কেন, ও লাভারকে পেয়ে ছুটে চলে আসবে। তাহলে লিথিয়াম ওয়েস্টকে পেয়ে, আমি তো ব্যালেন্স করছি না এখানে, ওয়েস্ট তো আর একটা না, তাহলে ও লিথিয়াম ওয়েস্ট নিয়ে নিছে, অ্যালুমিনিয়াম বসে থাকবে, ও ওয়েস্ট লাভার, ও ওয়েস্টকে নিজের করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কষ্টে উড়ে যাবে কে? হাইড্রোজেন। আসলে কষ্টে উড়ে যাবে না, ও হচ্ছে টাকা পয়সা খাই উড়ে যাবে। বিষয় বুঝতে পারছো? ওরা ওকে খাওয়াইছে, ভাই তুই চলে যা, ঠিক আছে, ওর জীবন থেকে চলে যা। তাহলে এখন কি হবে বলো তো? প্লাস কি উৎপন্ন হবে? তাপ। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? আগুন ধরে উঠবে। এখানে কি হবে? আগুন ধরে উঠবে। কেমন? সবাই বুঝতে পারছো আশা করি। তো এখন বুঝছো? তো এখন ওকে ডিসপোজ করবা কেমনে? সোডিয়ামকে না হয় আমরা এখানে ফেলেছিলাম, জিনিসটা বুঝো। আগে ওর বিক্রি, ও পানির সাথে কী কাহিনী করে এটা বলছো, এবার ওকে ডিসপোজ করবা কেমনে? এটা হাজারি স্যারও একটা পয়েন্ট আছে, গুহ স্যারও পয়েন্ট আছে। ঠিক আছে, সোডিয়াম হলে আমরা কিসে ফেলবো? পানিতে ফেলবো না, আমরা ইথানল বা মিথানলের মধ্যে ফেললাম, অথবা কেরোসিনের মধ্যে রেখে দিলাম। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হলে কি করবা? এর নাম কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটার আরেকটা নাম আছে আইপেক স্বীকৃত, এটা হচ্ছে লিথিয়াম টেট্রাহাইড্রিড ও অ্যালুমিনেট। তুমি এটা বললে হবে, ওর নর্মাল নামটা বললে হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আরেকটা হচ্ছে লিথিয়াম টেট্রাহাইড্রিড ও অ্যালুমিনেট। তৃতীয় অধ্যায়ে পড়াবো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন ও হাইড্রিডও কখন আসে এটা দেখাবো। কেমন? জটিল আয়নের নামকরণ যখন পড়াবো, হাইড্রিডও কেমনে আসে এটা দেখাবো। তাহলে দেখো ওকে, তাহলে কীভাবে ডিসপোজ করবো? ওরে তো পানির মধ্যে ফেলা যাচ্ছে না, ওরে তাইলে ফেলবো কই? ওরে ফেলবো কই? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে ফেলবা কই? ওকে ফেলার ইয়ে হচ্ছে সোডিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে। তাহলে ওকে কই রাখবো? সোডিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেট এরকম কিছু যোগে দ্রবণে ওকে রাখা যাবে। কেমন? রাখা যাবে। ও তখন সেম বিক্রিয়াই করে। ও এদের দ্রবণ, তো দ্রবণ মানে এর ভিতর পানি আছে, তাহলে ও পানি থাকলে ওয়েস্ট লাভার ওয়েস্টগুলোকে নিয়ে নেবে, সেম বিক্রিয়া করে, কিন্তু এখন বিক্রিয়ার তীব্রতা বেশি না। এখানে ও করছে ভায়োলেন্টলি। এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিয়েক্টস ভায়োলেন্টলি কার সাথে? উইথ ওয়াটার। বাট যখন ওই সোডিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেট বা এরকম আরও কিছু যোগের দ্রবণে আমি ওকে দিচ্ছি, তখন ও রিয়েকশন ঠিকই করছে, কিন্তু ভাই ও এখন ভায়োলেন্ট না। মানে বুঝছো? ও এখন কী না বলো তো? ভায়োলেন্ট না। মানে বুঝছো, অনেক সময় আমরা কথা বলার সময় একটু কি বলি? উগ্রভাবে বলি। কেমন? অনেক সময় আমি সেম কথাই বলছি, কিন্তু আমি ভায়োলেন্টলি বলছি না, আমি খুব জেন্টলি বলছি। তো এখানেও বিক্রিয়াটা করছিল কি বলতো? ভায়োলেন্টলি, উগ্রভাবে। বাট এখানে ও সেম কাজই করছে, ও জেন্টলি করছে। সেই জন্য এখানে আর ঝুঁকিটা থাকছে না, এখানে আর অত আগুন বিস্ফোরণ এগুলোর ঝুঁকিটা থাকছে না। এখানে রিয়েকশনটাও কেমনে করছে? জেন্টলি করছে। কেমন? জেন্টলি করছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে আরেকটা সিকিউ আছে, এটা নিয়ে আমি কথা বলছি না, এটা তোমরা তাহলে পড়ে ফেলবা। এটা অভিন্ন প্রশ্ন ছিল 2018-তে। দেখো বলছে কি, রাসায়নিক দ্রব্যসমূহ ব্যবহার, সতর্কতা, স্বাস্থ্য পরিবেশের প্রভাব ভিত্তিক, উদ্যোগ ভিত্তিক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে কি আছে? সালফিউরিক অ্যাসিড ও পানি বের করে ফেলে, তখন এটা বলবা। কেমন? সালফিউরিক অ্যাসিড কী করে ফেলে বলো তো? পানি শোষণকারী পদার্থ। পড়ার সাথে সাথে চিনি থেকে পানি বের করে, সেলুলোজ থেকে বের করে। কেমন? তরল অ্যামোনিয়া নিয়ে পড়বা। কেমন? তরল অ্যামোনিয়া ক্ষয়কারী পদার্থ, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে K4FeCN6। এটা নিয়ে আমরা পরের চ্যাপ্টারেও পড়বো। অফলাইনে হলে আজকে বোতলটা দেখাতে পারতাম, ওর কালারটা কীরকম। পটাশিয়াম ফেরোসায়ানাইড। কেমন? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই তো এই পয়েন্টগুলো নিয়ে পড়বা সব। 2 নম্বর পয়েন্ট কই গেল? তাহলে বলছে ও এখানে কোয়েশ্চেনটা দিয়েছে 1 ও 3 নং পদার্থের সাথে পানি যোগ করা যায় না কেন, এটা বলছে। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড হলো পানি শোষণকারী পদার্থ। ধরো সালফিউরিক অ্যাসিডে এখানে কোয়েশ্চেনটা দিয়েছে উদ্দীপকের 1 ও 3 নং পদার্থের সাথে সরাসরি পানি যোজন করা যায় না কেন। এখানে তো সালফিউরিক অ্যাসিড আছে গাঢ়। কেমন? তুমি এখানে পানি দিয়েছো, ভাই ওর পানির প্রতি টান বেশি,
তুমি একটু পানি দিয়েছো, সবাই এসে হুড়মুড় করে পানিগুলো খাইতে চাইবে, বুঝো নাই। আমি যখন কলেজিয়েট স্কুলে ছিলাম, স্কুলের কথা বলছি, তো আমাদের টিফিন দিত, কেমন আমাদেরকে টিফিন দিত, তো কোনো কোনো দিন সিঙ্গারা দিত। সিঙ্গারা দিলে যখনই ধরো টিচার বের হতো, মানে টিফিন ব্রেকটা হতো, সবাই গিয়ে এমনভাবে সিঙ্গারা নিতে যাইতো, সিঙ্গারা সহ এখানে ধ্বংস হয়ে যেত। মানে বুঝছো, এখানে ধরো সিঙ্গারা দিয়েছে এই অংশে, ঠিক আছে। স্কুলে যখন ছিলাম কলেজিয়েটে 9-10-এর ঘটনা, তখন এবার সবাই এমনভাবে সিঙ্গারা নিতে যেত, সিঙ্গারা সহ কী হয়ে গেছে, এখানে গুঁড়া হয়ে যেত। বিষয় বুঝছো? তো তুমি দেখো অ্যাসিডের উপর তুমি পানি দিচ্ছ, বা এই অ্যাসিড হচ্ছে পানিকে অনেক পছন্দ করে, ও নাকাই আছে, ও পানিকে দেখা মাত্র এখানে সব অ্যাসিড ওর দিকে কী করবে, লাভ দিতে চাইবে। কেমন, তুমি অ্যাসিডে পানি দিচ্ছ, সব সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড ওর দিকে কী করবে, লাভ দিতে চাইবে, ফলে ছিটকে পড়বে, তোমার হাতে পড়বে, এরপর অন্য কেমিক্যালে যাবে। বিষয় বুঝতে পারছো? মানে মেন কথা ছিটকে পড়বে, যেটা আমরা চাইছি না। ও কী হবে বলো তো, পানিকে দেখে উত্তেজিত হয়ে ওর দিকে, যেমন সিঙ্গাড়া দেখে সিঙ্গাড়ার দিকে আমরা চলে যেতাম, ঠিক সেম ও কী করেছে বলো তো, সালফিউরিক অ্যাসিড, মানে সেম ঘটনা। তুমি ওকে পানি দিচ্ছ, ভাই ও না খেয়ে আছে, মনে হচ্ছে ও পানি অনেক পছন্দ করে, তাহলে ও লাভ দিবে। সেই জন্য বলছে সালফিউরিক অ্যাসিডে সাধারণত পানি যোগ করা যায় না। সালফিউরিক অ্যাসিডে আমরা পানি যোগ করি না, বলছে আমরা পানির মধ্যে ধীরে ধীরে সালফিউরিক অ্যাসিড যোগ করি। পানির মধ্যে ধীরে ধীরে আমরা কী করি বলো তো, সালফিউরিক অ্যাসিড, পানি পড়ার সাথে সাথে সালফিউরিক অনেক সময় পানি যোজন বা হাইড্রেশন, প্রচুর তাপ উৎপাদন পশ্চাৎ সালফিউরিক অ্যাসিড চারদিকে ছিটকে গায়ে এসে পড়ে, যে দেখো পানি যোজন হয়। তাই গাঢ় সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণ তৈরি করার বেলায় প্রচুর পানিতে কী করছে, সালফিউরিক অ্যাসিডে পানি দিচ্ছে না, কারণ ও পানিকে দেখলে দৌড়ায় চলে যাবে, বরং কী করছে বলো তো, পানির মধ্যে ধীরে ধীরে সালফিউরিক অ্যাসিড। তো সেই জন্য আমাদের সিআর বা ক্লাস ক্যাপ্টেন যে আছে, কেমন, তো যেমন আমাদের সেকশনের সাফকাত ছিল, ও এখন ইউএসএতে থাকে। এরপর তো দেখো করতো কি, এই কাজ করা যাবে না, বললো যে নিজে গিয়ে সবাইকে একটা একটা করে দিয়ে দিবে। এর মানে কি করছে, সালফিউরিক অ্যাসিডে পানি দেয়নি, বরং সালফিউরিক অ্যাসিডকে কী করছে বলো তো, পানির মধ্যে দিচ্ছে, ঠিক আছে, ধীরে ধীরে পানির মধ্যে, বলছে প্রচুর পানিতে দিচ্ছে। কেমন, এই যে দেখো সালফিউরিক অ্যাসিড যোগ করতে, একই সাথে তাপের উদ্গীরণ যদি সমস্যা পরিহার করে গ্লাস রড দিয়ে আলোড়িত করতে হয়। এটা আসলে এই কাবে একটু একটু করে পড়লে তখন খুব বেশি প্রবলেম হয় না, পানি শোষিত হয়ে থাকে, তবে সেফটি মেনে চলতে হবে। মানে বুঝছো তো, মানে কোনো একটা কাজে তুমি করতে গেলে জেনে করতে হবে, না জেনে হুটহাট একটা কেমিক্যাল আরেকটা কেমিক্যাল এভাবে দেওয়া যাবে না। আবার সোডিয়াম হচ্ছে কি বলতো, আমরা তো একটু আগেই পড়েছি, পানির লাভার বলছি, ওয়েস্ট লাভার, হাইড্রোজেন হবে, তাপ উৎপন্ন হবে, তাহলে এখানে কি হয়ে যায় বলতো, গ্যাস, হাইড্রোজেন তাপ গ্যাস সহ জ্বলে উঠে, তাপও যেহেতু পাই, বা বাতাসে অক্সিজেন আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এরপর উদ্দীপকের রাসায়নিক অধিক ব্যবহার পরিবেশে কী কী প্রভাব ফেলে এটা বলেছে সবগুলা, তাহলে এটা হচ্ছে তোমরা পড়ে নিবা, কেমন, এই প্যারাটা তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এই সিকিউটা একটু দেখতে পারো, এদের সংরক্ষণ পদ্ধতি বলেছে অপরিমিত, এগুলো একটু বর্ণনামূলক, এগুলো আসলে আমরা পরীক্ষায় আসলে যে লিখবো ব্যাপারটা তা না, বাট জেনে রাখা, কেমন, জেনে রাখা। সেলুলোসের সাথে বিক্রিয়া দিয়ে দিব আমরা নেক্সট পরীক্ষায়, তো এইগুলো জাস্ট জেনে রাখা। এবার দেখো, এবার আমাদের পড়তে হবে ছোট একটা টপিক, তাহলে আমরা মোটামুটি পড়া শেষ। ছোট্ট একটা টপিক, কেমন, ছোট্ট একটা টপিক, এখনই হয়ে যাবে। 5 মিনিট টাইম দিতে পারবা তো আমাকে? এখনই হয়ে যাবে, দেখো। অনেকে এই চ্যাপ্টারে দেখবা যে কী পড়াও নিজেও জানে না, বুঝছো। এখানে পড়ার পয়েন্টগুলা, এখানে যে অনেক কিছু পড়ার আছে, ও তাড়াতাড়ি পলভঙ্গে পরে পরে ভাবে হচ্ছে চ্যাপ্টার শেষ। পলভঙ্গে যেমন আমরা হচ্ছে কি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস জুড়ে পড়েছি, ম্যাথগুলো করেছি, ঠিক আছে। ওইটা সিকিউতে ওইখান থেকেও আসে। এরপর প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি আমরা কিন্তু সব ধীরে ধীরে জেনেছি, ঘনমাত্রার বিষয়টা জেনেছি, ডাইলিউশন জেনেছি, ওকে। তো এখন আমরা কি পড়ব, বিশ্লেষণ পদ্ধতি নিয়ে পড়ব, কেমন। এখন আমরা পড়ব কি বলতো, বিশ্লেষণ পদ্ধতি নিয়ে। এই জায়গায় সেমি মাইক্রো, মাইক্রো না, ম্যাক্রো, সেমি মাইক্রো, এখানে 3টা পয়েন্ট, একটা হচ্ছে কি ম্যাক্রো অ্যানালাইসিস, আর একটা হচ্ছে সেমি মাইক্রো। ম্যাক্রো মানে বড়, সেমি মাইক্রো মানে এর চেয়ে আরেকটু ছোট, আরেকটা হচ্ছে কি মাইক্রো অ্যানালাইসিস, মাইক্রো অ্যানালাইসিস। তাহলে দেখো সেমি মাইক্রো ও ম্যাক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি,
অজৈব ও জৈব পদার্থের গুণগত বিশ্লেষণে নমুনার বিভিন্ন পরিমাণে ব্যবহার করে পরীক্ষা কাজ সম্পন্ন করা হয়। একটু লিখো, ব্যবহৃত নমুনার পরিমাণের উপর ভিত্তি করে গুণগত বিশ্লেষণকে 3 শ্রেণীতে ভাগ করা হয়। বলছে কি, ব্যবহৃত নমুনার পরিমাণের উপর ভিত্তি করে গুণগত বিশ্লেষণকে আমরা কয় শ্রেণীতে ভাগ করি? 3 শ্রেণীতে। একটা বলছে ম্যাক্রো বিশ্লেষণ, আরেকটা বলছে সেমি মাইক্রো বিশ্লেষণ, আরেকটা বলছে মাইক্রো বিশ্লেষণ। এর মানে একটা হচ্ছে কি বলতো, ম্যাক্রো অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে সেমি মাইক্রো অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে কি বলতো মাইক্রো অ্যানালাইসিস। বিষয় বুঝছো? তাহলে বলছে ব্যবহৃত নমুনার পরিমাণের উপর ভিত্তি করে গুণগত বিশ্লেষণ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ম্যাক্রো পদ্ধতি, আরেকটা হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ, আরেকটা হচ্ছে কি মাইক্রো বিশ্লেষণ। ঠিক আছে, লিখছো এটুক? লিখছো? লিখেছো এটুক? দেখি তোমাদের কমেন্ট একটু পড়ি, কি কি করছো সবাই। স্যার আপনি কি চট্টগ্রামের? হ্যাঁ, চট্টগ্রামে। সুকৃতি জিজ্ঞেস করেছে ডিও মানে কি? এটা ডিও মানে কি? ডিও আমরা পূর্ব পরিবেশ রসায়নে, ডিও মানে হলো ডিজলভড অক্সিজেন। ডিও মানে হলো, ওর বোনও আমার স্টুডেন্ট ছিল, এখন মেডিকেলে আছে, তো ডিজলভড অক্সিজেন। কেমন? ডিজলভড অক্সিজেন। ডিজলভড অক্সিজেন মানে কি, ধরো পুকুরে মাছকে শ্বাস নেওয়ার জন্য সবগুলো উপরে উঠে আসে? সবগুলো কি মাছ এমনি এমনি উপরে উঠে আসেন না, নিচেও থাকে। বিষয় বুঝতে পারছো? একটা লেকে মাছকে শ্বাস নিতে গেলে একটু পরপরও উপরে উঠে আসে না? তো অক্সিজেন লাগে বাঁচার জন্য, নাকি অক্সিজেন ছাড়া বাঁচছে? অক্সিজেন লাগে। তাহলে অক্সিজেন নিঃসন্দেহে এই পানিতে দ্রবীভূত হয়ে আছে। এই দ্রবীভূত হয়ে অক্সিজেন যেটা থাকে ওটাকে বলছে আমরা কি বলতো, ডিজলভড অক্সিজেন। দূষণ যখন হয়, এই অক্সিজেন কমে যায়, তখন ওদের কষ্ট হয়, ওরা নিঃশ্বাস নিতে পারছে না, শ্বাস নিতে পারছে না। বিষয়বস্তু ওরা কী করে, উঠে আসে, মারা যায়। অনেক জলজ প্রাণী, কেমন, অনেক জলজ প্রাণী মারা যায়। ডিও মানে হচ্ছে ডিজলভড, ও পানিতে দ্রবীভূত হয়ে গেছে। ও মানে ও পানির ভিতরে দ্রবীভূত হয়ে আছে। কেমন? বিভিন্ন লেকে বলো, পুকুরে বলো, বা জলাশয়ে বলো, সাগরে বলো, সব জায়গায় মানে দ্রবীভূত হয়ে থাকে। ডিজলভড অক্সিজেন মানে কি, দ্রবীভূত অক্সিজেন, বাংলা হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। তো দেখো এখানে বলছে ম্যাক্রো বিশ্লেষণ, আরেকটা বলছে সেমি মাইক্রো বিশ্লেষণ, আরেকটা বলছে ম্যাক্রো বিশ্লেষণ। ম্যাক্রো, সেমি মাইক্রো, আরেকটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো মানে বড়, সেমি মাইক্রো মানে ভাই আরেকটু ছোট নিয়ে। এটা কিসের উপর ভিত্তি করে? পরিমাণের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? পরিমাণের উপর। তাহলে পরিমাণ বেশি হলে এটাকে আমরা কি বলছি বলো তো? মাইক্রো, ম্যাক্রো। এরপর কম হলে, আরেকটু কম হলে বলছে সেমি মাইক্রো, আরও কম হলে আমরা এটাকে কি বলছি বলো তো? মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। তো দেখো এই এমসিকিউটা একটু আমরা জেনে নিই। এটা বলছে কোন ল্যাবরেটরি বিকারকটি ক্ষয়কারক? ভাই আমরা একটু আগে পড়েছি ক্ষয়কারককে, সালফিউরিক অ্যাসিড। কেমন? ক্ষয়কারককে বলো তো? সালফিউরিক অ্যাসিড। তো একটু দেখো, আমি তোমাদেরকে একটু কম্প্যারিজনটা পাশাপাশি দেখাচ্ছি, তোমরা তাহলে একদম ইজি বুঝতে পারবা। কেমন? একদম ইজি বুঝতে পারবা। এই পয়েন্টটা তোমার লাগবে, আমি এখন যেটা বলছি এই পয়েন্টটা তোমার লাগবে। একটু দেখো, তাহলে একটাকে আমি বলছি কি বলতো, ম্যাক্রো অ্যানালাইসিস। অ্যানালাইসিস কেমন? আরেকটাকে আমি বলছি কি, সেমি মাইক্রো অ্যানালাইসিস। আরেকটাকে আমি বলছি কি বলতো, মাইক্রো অ্যানালাইসিস। মাইক্রো মানে ছোট, মাইক্রো মানে কি ছোট, ন্যানো মানে আরও ছোট। তো ন্যানো তো তুমি যাওনি, এটা হচ্ছে কি বলতো, মাইক্রো অ্যানালাইসিস। আমরা যে পদ্ধতিগুলো আছে আমরা এখানে 3টা ভাগে ভাগ করেছি। ঠিক আছে, আমরা পদ্ধতিগুলোকে 3 ভাগে ভাগ করেছি। ঠিক আছে, তাহলে এবারে একটু দেখো তো, ম্যাক্রো অ্যানালাইসিস পদ্ধতি যেটা আছে একটু দেখো।
ম্যাক্রো অ্যানালাইসিস পদ্ধতিতে ভর নিয়ে যখন আমরা কাজ করি এটা হচ্ছে 0.5 থেকে 2 গ্রাম। আমি তোমাদের বলে দিচ্ছি, এখনই তোমাদের মনে থাকবে, মনে রাখা একদম সহজ। আমরা ভর এবং আয়তন দুইটা জিনিস জানবো। এখানে যখন আমরা কোনো স্যাম্পল নিয়ে কাজ করছি তখন এটার ভর হচ্ছে 0.5 থেকে কত বলো তো 2 গ্রাম। সেই ম্যাক্রো অ্যানালাইসিসে এটা কত হয়ে যায় 0.05 থেকে, দেখো এটাকে 10 ভাগ করে দিবা, তাহলে 0.05 থেকে কত হবে 0.2 গ্রাম। একদম সহজ, দেখো তুমি 0.5 থেকে 2 গ্রাম মনে রাখবা, আমি তোমাকে ট্রিক্স দিয়ে দিচ্ছি, দেখো 2 গ্রাম মনে রাখবা, এটাকে 10 ভাগ করে দিলে 0.05 থেকে 0.2 গ্রাম, বিষয় বুঝছো? এরপর এটাকে আরও 10 ভাগ করে দিলে কি হয় 0.05 থেকে 005 থেকে এটা কত 0.02 গ্রাম, বিষয় বুঝছো? 0.02 গ্রাম। দেখো 0.5 থেকে 2 গ্রাম, মুখে বলো 0.5 থেকে একটু ঠান্ডা মাথা, ম্যাক্রো সেই মাইক্রো মাইক্রো 0.5 থেকে 2 গ্রাম, 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.05 থেকে 0.2 গ্রাম, এরপর 0.005 থেকে 0.02 গ্রাম। এখন অপশানে এটাকে গ্রামে রাখে, এগুলোকে মিলিগ্রামে অনেক সময় দিয়ে দেয়, তাহলে মিলিগ্রামে নিলে কি হবে, দেখো এর সাথে 1000 গুণ, এর সাথে 1000 গুণ, 1000 গুণ করে দিলে কত হয় 0.05 ইন্টু 1000, তাহলে মিলিগ্রামে চলে গেল। তুমি দেখো হাতে ক্যালকুলেশনে 0.05 মানে 5/100 ইন্টু 1000, তাহলে কত হবে বলো তো? এখানে দুইটা শূন্য কাটা, তাহলে 50 মিলিগ্রাম। তাহলে 50 মিলিগ্রাম থেকে তুমি এখানে চিন্তা করো 0.2 সমান, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মিলিগ্রামে লিখলে 50 মিলিগ্রাম থেকে তুমি এটা একটু দেখো 2/10 ইন্টু 1000, তাহলে 1000-এর সাথে 10 0.2 মানে কি 2/10, তাহলে ওইদিকে 1000 গুণ করে দিলে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, তাহলে 100, তাহলে কত হবে 2 গুণ 100, এর মানে কত 200 মিলিগ্রাম। তাহলে এটা কত হয় দেখো তো 5/1000 ইন্টু 1000, এর মানে কত 5 মিলিগ্রাম থেকে তুমি মিলিগ্রাম মনে রাখবা না ভাই, তুমি মিলিগ্রাম মনে রাখতে গেলে সব পেঁচায় ফেলবা, তুমি মনে রাখবা গ্রাম 0.5 থেকে 2, তাহলে 0.05 থেকে 0.2, 0.005 গ্রাম থেকে 0.02 গ্রাম, কেমন 0.02 গ্রাম, তাহলে 2/100 ইন্টু কত 1000, তাহলে কাটা গেলে কত হয় 20 মিলিগ্রাম, কেমন 20 মিলিগ্রাম, এ তো হয়ে গেছে। এবার আয়তন মনে রাখা একদম ইজি, দেখো আয়তন, এখানে আমরা যে নমুনা নিয়ে কাজ করি এই কারণে এই তিনটা পদ্ধতি ভাগ করেছে অ্যামাউন্ট নিয়ে, অ্যামাউন্ট কম হলে মাইক্রো, অ্যামাউন্ট বেশি হলে ম্যাক্রো, মাঝামাঝি হলে সেমি মাইক্রো, কেমন? দেখো আয়তনটা হবে তোমার 20 থেকে 30 ml, আয়তনটা হবে এখানে কত 20 থেকে 30 ml, 2 দিয়ে ভাগ করে দাও, 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 2 থেকে 3 ml, একটু চালাকি করে মনে রাখবা 2 থেকে 3 ml, তোমার বইয়ে দেয়া নাই, তোমার বইয়ে দিয়েছে 2 থেকে কত 4 ml, মানে বুঝছো 20 থেকে কত 30 ml, গড় হচ্ছে 25, 20 থেকে 30 ml, তাহলে এটা কত 10 দিয়ে ভাগ করে দিলে 2 থেকে 3 ml, তাহলে কত 2 থেকে 3 ml, এর মধ্যে একটু চালাকি 2 থেকে 3 ml মনে রাখবা, কিন্তু অপশানে মনে রাখবা হচ্ছে 2 থেকে 3 হয় না, এখানে একটু ভিন্ন হয় 2 থেকে 4 হয়, ঠিক আছে? এবার দেখো এটার আরও 10 দিয়ে ভাগ করে দিলে 0.2 থেকে এটা 1 ml পর্যন্ত, 0.2 থেকে এটা কত বলো তো 1 ml পর্যন্ত যদি নমুনা সাইজটা হয়, ভলিউমটা হয়, তখন এটাকে আমরা বলছি কি মাইক্রো পদ্ধতি। তুমি এটুকু একটু লিখে রাখো, একটু লিখে রাখলেই হয়ে যাবে। ওকে, আয়তন একটু মুখে বলে ফেলো 0.5 থেকে 2, 0.05 থেকে 0.2, 0.005 থেকে 0.02, 20 থেকে 30 ml, 2 থেকে 4 ml, 2 থেকে 3 ml বাদ 2 থেকে 4 ml, এরপর এখানে 0.2 থেকে 1 ml। তো দেখো এখানে এই কথাগুলাই বলেছে, ম্যাক্রো বিশ্লেষণে এক বা একাধিক নমুনা পদার্থের ভর 0.5 থেকে 2 গ্রাম এবং 20 থেকে 30 ml দ্রবণ ব্যবহৃত হয়। গড় আয়তন তাহলে কত 20 আর 30-এর গড় আয়তন হচ্ছে কত বলো তো 25 ml। দেখো আমাদের কলেজের ল্যাবগুলোতে কোন পদ্ধতি হয় এটা আসলে অনেকে পারে না। বর্তমানে দেশে প্রায় সব উচ্চ মাধ্যমিক কলেজে কোন পদ্ধতি ব্যবহার হয়ে আসছে, এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে ম্যাক্রো পদ্ধতি। আমরা ছোট অ্যামাউন্ট নিয়ে কাজ করি না, আমরা কি করি বলো তো বড় অ্যামাউন্ট নিয়ে কাজ করি। বেজাল কি বড় অ্যামাউন্ট নিয়ে কাজ করলে তোমার কেমিক্যাল লাগছে বেশি, এর থেকে পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনাও বেশি। তাহলে এখানে কি হয় বলো তো আমাদের কলেজগুলোতে ম্যাক্রো পদ্ধতি বেশি নিয়ে কাজ করি আমরা, মানে আমরা একদম ছোট নিয়ে কাজ করি। এখন বলতে পারো কেন ছোট নিয়ে কাজ করেন না কেন? কারণ নমুনা ছোট হলে তোমার কাজ করা কঠিন, কেয়ারফুলি কাজ করতে হবে। মাইক্রো পদ্ধতির তো তোমার যে ইনস্ট্রুমেন্ট পরীক্ষা করার ইনস্ট্রুমেন্ট সেম না, এটার দামই অনেক বেশি পড়ে যাবে। মাইক্রো পদ্ধতি আমাদের কলেজগুলোতে সম্ভবই না, কারণ এত টাকা নাই যে তুমি ধরো ক্রোমাটোগ্রাফ এটা এনে বিশ্লেষণ করবা। তো আমরা কি শিখি বলো তো, আমরা নর্মাল বিশ্লেষণ শিখি কোন পদ্ধতিতে? ম্যাক্রো বিশ্লেষণে।
কিন্তু সুপারিশ করছে বর্তমানে সবগুলা কলেজকে সুপারিশ করছে ভাই এটা করিস না এটা কর, কিন্তু এটা সম্ভব এখন এত ছোট বিকার বা এগুলো ম্যাক্সিমাম কলেজে নাইও, মানে এরপর সেন্ট্রিফিউজ যন্ত্রতন্ত্র এগুলো হচ্ছে অনেক কলেজে নাই। সেজন্য আমরা মূলত ব্যবহার করছি কোন পদ্ধতি, পরীক্ষায় যদি এমসিকিউতে আসে ম্যাক্রো বিশ্লেষণ। কোন পদ্ধতি ব্যবহারের সুপারিশ করা হচ্ছে, সেই মাইক্রো পদ্ধতি ব্যবহারের সুপারিশ করা হচ্ছে না কেন? কারণ সরকারের তখন অনেক টাকা আবার খরচ যাবে। প্রথম কথা এই পদ্ধতিগুলো নিয়ে জানা দরকার। মাইক্রো পদ্ধতিটা নিয়ে এই ক্লাসে না জেনে এগুলো জানতে হবে কিসে বলো তো, আরও উচ্চতর ক্লাসে। তুমি ধরো কেমিস্ট্রি নিয়ে পড়তে পড়তে দেখবা ওদের হায়ার ক্লাসে গিয়ে বা যে কোনো অ্যানালাইসিস, আমি যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম আমাদের স্পেকট্রোমিটার ছিল, আমাদের ক্রোমাটোগ্রাফ ছিল, কেমন এইসব ক্ষেত্রে কিন্তু তোমার মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি ব্যবহৃত হয়। তাহলে বলছে কি সেই মাইক্রো বিশ্লেষণে একটি পরীক্ষা নমুনা প্রায় 0.05 থেকে 0.2 গ্রাম অর্থাৎ 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম ব্যবহৃত হয়। দ্রবণের আয়তন কত হয় 2 থেকে 4। মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, এর মানে 0.005 থেকে তোমার কত 0.02 গ্রাম বা তার কমও হতে পারে। দ্রবণের আয়তন 0.2 ml থেকে 1 ml হয়। বলছে এইসব পদ্ধতিতে মৌলিক কোনো পার্থক্য নেই। বলছে ভাই এগুলোতে মৌলিক বেসিক ডিফারেন্স আছে যে ব্যাপারটা তা না, এখানে মূল পার্থক্য কিসে, নমুনার পরিমাণে পার্থক্য থাকে। এই কারণে নমুনা বেশি নিয়ে কাজ করলে এক রকমের যন্ত্র, কম নিয়ে যখন করছো ওই ধরনের যন্ত্রগুলো উপযোগী না। তাহলে এই কারণে ব্যবহৃত যন্ত্রের পার্থক্য থাকে। ব্যবহৃত নমুনার পরিমাণের উপর ভিত্তি করে সেই মাইক্রো পদ্ধতিকে সেন্টিগ্রাম পদ্ধতি, মাইক্রো পদ্ধতিকে মিলিগ্রাম পদ্ধতিও বলা হয়। এবার একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন আসে আসলে এই পেজ থেকে, এখানে এদের পরিমাণ আর এই পেজ থেকে এই জিনিসটা আসছে। দেখো বলছে কিছু বিকল্প বিকারক ব্যবহৃত হয়, যেমন কিপ যন্ত্র থেকে H2S গ্যাস ব্যবহৃত হয় ম্যাক্রো পদ্ধতিতে, কিন্তু সেই মাইক্রো পদ্ধতিতে কিপ যন্ত্রে প্রস্তুত করা H2S গ্যাসের পরিবর্তে থায়োএসিটামাইড ব্যবহৃত হয়। এটা বুয়েট 19 আসছে, পানির সাথে বিক্রিয়া করে অল্প পরিমাণে H2S উৎপন্ন করে। ঠিক আছে, বলছে আমাদের কাকে দরকার হবে, বলছে আমাদের ভাই H2S দরকার। বলছে আমাদের ভাই কি দরকার, H2S দরকার। তাহলে H2S আমরা কই থেকে পাবো, কিপ যন্ত্র থেকে পাবো। কিপ যন্ত্রে তাহলে কি হয়, গ্যাস উৎপন্ন হয়। কোন গ্যাস উৎপন্ন করছি এখন আমরা উৎপন্ন করছি H2S গ্যাস। তাহলে কিপ যন্ত্রে H2S কেমনে উৎপন্ন করে, আয়রন সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড যখন আমরা বিক্রিয়া করাই দিব তখন কি হবে, এখানে দেখো তো, বা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাই দিব তখন এখানে কি হবে, প্রতিস্থাপন হবে। এর মানে আয়রন কার কাছে এসে যাবে, হাইড্রোজেনকে সরিয়ে এখানে কার কাছে এসে যাবে, সালফেটের কাছে এসে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো প্রতিস্থাপন, একজনের জায়গায় আরেকজন আসছে। আয়রনের জায়গায় আয়রন গ্যাসের হাইড্রোজেনের জায়গায় তাহলে ফেরাস সালফেট পেয়েছে, আর এখানে কি আয়রনের জায়গায় আসছে H2। তাহলে এটা কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, H2S গ্যাস উৎপন্ন। এই ঘটনা কই ঘটেছে, কিপ যন্ত্রে। এটা কই হয়েছে, কিপ যন্ত্রে। এখন বলতে পারো আপনি এটা H2S উৎপন্ন করছেন কেন, তাই না? এটা কি কিপ যন্ত্র বা কিপস যন্ত্র। এখন তোমরা বলতে পারো যে আপনি এটা উৎপন্ন করছেন কেন, H2S কেন লাগছে আপনার, কেন লাগছে আমি একটু বলি। বইয়ে বলে দিয়েছে জিঙ্ক, কপার আয়ন শনাক্তকরণ, এরকম আরও অনেক আয়ন আছে, এগুলো শনাক্তকরণের ক্ষেত্রে। এমনি তুমি তোর একটা টেস্ট টিউব নিয়েছো, এই যে দেখো টেস্ট টিউব নিয়েছো, ঠিক আছে, তুমি কি করেছো, একটা টেস্ট টিউব নিয়েছো, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করলো ভাই এর ভিতর জিঙ্ক 2+ আছে কি না, কপার 2+ আছে কি না, আছে কি না, কপার 2+ আছে কি না। তোমার বইয়ে এখানে জাস্ট দুইটার কথা বলছে, আমরা আবার গুণগত রসায়নে দেখবো কেমন আছে কি না। আমি বলবো যদিও তোমার বইয়ে ভালোভাবে বলেনি, একটা টেস্ট টিউব নিয়েছো, কেমন একটা টেস্ট টিউব নিয়েছো, একটু দেখো। তোমাকে জিজ্ঞেস করছে ভাই এর ভিতর জিঙ্ক 2+ আছে কিনা, কপার 2+ আছে কিনা, তুমি কেমনে বলবা, তুমি এই H2Sকে এটার মধ্যে চালনা করে দিবা, H2Sকে এটার মধ্যে চালনা করে দিবা। চালনা করলে কি হয়, জিঙ্ক 2+ এতক্ষণ কি করছিল, গোড়াগুড়ি করছিল। জিঙ্ক 2+ এতক্ষণ কি করছে, এখানে ঘুরছে শান্তিতে, ও গোড়াগুড়ি করছে এর ভিতর, এখানে গোড়াগুড়ি করছে। কিন্তু যখন ও সালফাইডকে পাই, ও গোড়াগুড়ি বন্ধ করে বলে যে অনেক গুছছি, এবার একটু শুয়ে পড়ি। ও কি করে বলো তো, জিঙ্ক সালফাইড রূপে শুয়ে পড়ে, এর মানে অধঃক্ষিপ্ত হয়। ও কি করে বলো তো, জিঙ্ক সালফাইড রূপে ও এতক্ষণ ঘোরাঘুরি করছে, সালফাইডকে পাওয়ার বলো যে ভাই অনেক গুছিয়ে চল শুয়ে পড়ে যাবে, অধঃক্ষিপ্ত হয়। কপারও সেম, এতক্ষণ এখানে ঘোরাঘুরি করছিল, কিন্তু যখন H2S চালনা করা হয় তাহলে ওর জীবনে কাকে দিয়েছো, সালফাইডকে দিয়েছো, বলছে ভাই অনেক পরিশ্রম করছি এখন আর পারবো না, আসছিস তাহলে শুয়ে পড়িয়ে যে দেখো কপার সালফাইড রূপে অধঃক্ষিপ্ত হয়। তুমি অধঃক্ষেপ দেখে বলতে পারো একবার আছে কপার সালফাইডের অধঃক্ষেপ কি হয়, কালো হয়, বর্ণ কি হয়, কালো হয়, ঠিক আছে। তাহলে
জিঙ্ক নর্মালি সাদা হয়, কেমন জিঙ্ক নর্মালি সাদা হয়। তো দেখো জিঙ্ক 2+ আর হচ্ছে কি বলতো কপার 2+, মানে নর্মালি সাদা হয় এটা বলছি। তো এগুলো সাধারণত সালফাইডকে পেলে কি করে, অধক্ষিপ্ত হয়। মানে বুঝছো কেন এত কষ্ট করে সালফাইড উৎপন্ন করছো? অনেকের মাথায় আসে না, অনেকে জাস্ট পড়ে ফেলে হ্যাঁ এটার বিকল্প থায়োসিটামাইড, কাজ শেষ। অনেকে যে বেসিক নিয়ে পড়তে চায় ও জানে হচ্ছে বাই সালফাইড উৎপন্ন করছি কিপ যন্ত্রে, এটার কাজটা কি? কাজটা হচ্ছে এই আয়নগুলা শনাক্তকরণ করতে পারবো আমি যদি এটা দিয়ে দিই, ঠিক আছে। এর মানে H2S লাগছে, কিন্তু H2S এর স্মেল কেমন? আমরা জানি H2S এর ব্যাড স্মেল। এটার স্মেল কেমন হয় বলো তো? ব্যাড স্মেল। এটা শ্বাসযন্ত্র ঢুকেও কি করতে থাকে বলো তো? যন্ত্রণা করতে থাকে। ব্যাড স্মেল, কেমন ব্যাড স্মেল, দুর্গন্ধ ছড়ায়, আমরা জানি H2S কেমন। তো এটা হচ্ছে দূষণও করছে, তো এটা একটু ঝামেলা। বলছে এর জন্য বিকল্প কাকে নিছে? আমরা এটাকে চিনি, দেখো তো আমরা এই যৌগটাকে চিনি, এই যৌগটাকে চিনি, এটাকে এসএসসিতে পড়েছি, পড়া নাই মনে হয়, এটা পড়েছি আমরা। এটা হচ্ছে অ্যাসিডের বাচ্চা। এটাকে বলো তো অ্যাসিডের বাচ্চা। অ্যাসিড থেকে ওর জন্ম হয়, এটাকে বলা হয় ইথানামাইড বা কি এসিটামাইড। এটাকে বলা হয় কি ইথানামাইড বা হচ্ছে কি এসিটামাইড, এসিটামাইড বা হচ্ছে কি ইথানামাইড, ইথান যোগ অ্যামাইড, ইথানামাইড। এটাকে অ্যাসিডের বাচ্চা, কেমন আমরা জৈব রসায়ন চ্যাপ্টারে পড়বো, এত সুন্দর করে দেখবা ট্রিক্স দিয়ে সব মনে থাকবে তোমাদের। অনেকে মনে রাখতে পারেন না বিষয়, বুঝছো? তোমাদের দেখবা MCQ তো অপশন দেখলেই মনে পড়ে যাবে, অনেক কম এফোর্টে তুমি দেখবে জৈব রসায়নে শেষ করে ফেলতে পারবা। আমাদের সাইকেল 4-এ আর কম্বোতে তো তুমি সব একসাথে পেয়ে যাচ্ছ অনেক কম প্রাইসে, দুইটা কম্বোর দামে প্রায় সব কি পেয়ে যাচ্ছ। তাহলে দেখো CH2CuNH2 এটা হচ্ছে এসিটামাইড বা ইথানামাইড। এর অক্সিজেনের জায়গায় আমি কি দিয়ে দিলাম দেখো তো? এর অক্সিজেনের জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে CH3CSNH2। তখন S মানে সালফার, সালফার আসলে এটাকে বলা হয় থাইও, এটাকে বলা হয় কি সালফার আসলে এটাকে বলা হয় কি থাইও, থাইও এসিটামাইড। এটাকে কি বলছে? থাইও এসিটামাইড। এবার দেখো বলছে তুই ভাই এটা করিস না, তুই এইভাবে কর। থাইও এসিটামাইডকে তুমি কি খাওয়াবা? পানি খাওয়াবা। বলছে থাইও এসিটামাইড ব্যবহার করতে, এইভাবে H2S উৎপন্ন না করে। থাইও এসিটামাইড ওরে কি খাওয়াবা? পানি খাওয়াবা। ওরে পানি খাওয়াইলে কি হয় দেখো তো? অ্যাসিডের বাচ্চা এসিটামাইড বের হয়ে আসে, অ্যাসিডের বাচ্চা এসিটামাইড বের হয়ে আসে, প্লাস আমরা কি পাই? H2S। কেমন? এই যে দেখো ওরে পানি খাওয়াইছো, CS এর জায়গায় কি এসে গেছে? ও। তাহলে S কার সাথে গেছে? ওটা এখানে এসে গেছে সালফারের জায়গায়, তাহলে S কার সাথে গেছে? হাইড্রোজেনের H2S পাইছো। তাহলে দেখো এখানেও H2S উৎপন্ন করছো, এখানেও H2S উৎপন্ন করছো। তুমি বলছো ভাই এটা খারাপ, এটা করিস না, ঠিক আছে। তোমাকে বলা হচ্ছে কি বলতো? এটা খারাপ এইভাবে H2S উৎপন্ন না করতে, কিন্তু এটাকে করতে। কেন? H2S এখানেও আছে, এখানেও আছে, এটা দিয়েও আমরা আয়ন শনাক্তকরণ করব, এখান দিয়েও আমরা আয়ন শনাক্ত করব। জিঙ্ক 2+, কপার 2+, এগুলো ধরো শনাক্ত করছি। লেড সালফাইডও কিন্তু অধক্ষিপ্ত হয়, ম্যাক্সিমাম সালফাইডই আসলে অধক্ষিপ্ত হয়, সোডিয়াম পটাশিয়াম এগুলো ছাড়া, ঠিক আছে। বলছে এইখানে H2S দিয়ে এভাবে কাজ করবা, এখানে বলছে মানে না করতে, এভাবে করলে বলছে দূষণ হচ্ছে, কিন্তু এদিকে তো আমি করছি, H2S উৎপন্ন তো এখানেও হয়েছে, তাহলে এটা দূষণ করছে না কেন? বুঝো নাই? এখানে H2S উৎপন্ন হয়েছে, আমরা বলছি ও দূষণ করছে, তাহলে এখানেও H2S উৎপন্ন হয়েছে। কি রে কই গেল? আমরা উৎপন্ন করছি, তাহলে এখন বলছে দাদা আমরা ফুল বুক কীভাবে পাবো? ওয়েবে ক্লাসগুলো নাই, ওয়েবে কীভাবে পাবো? তুমি এনরোল করার পর আমরা এনরোলমেন্ট লিঙ্কটা দিয়ে দেবো। তুমি এনরোল করার পর তোমাদের কোর্স ফি হচ্ছে 3000, পুরো কেমিস্ট্রিটা কম্বো অফারে, রেজাল্ট পর্যন্ত সেমটা থাকবে। তুমি যখন এনরোল করবা তোমাকে ওয়েবের অ্যাক্সেস দিয়ে দিবে, কেমন? ওইখানে দেখবা সব ক্লাস, আগের ফুল সিলেবাসের সবগুলো ক্লাস ওইখানে সাজানো আছে। লাইভ ক্লাসও আমাদের ফেসবুকেও হবে, ওয়েব অ্যাপেও হবে, কেমন? পরের সাইকেল থেকে ফেসবুকেও হবে, ওয়েব অ্যাপেও হবে, কেমন? দুইটা জায়গায় সবগুলো চ্যাপ্টার আর্কাইভ ক্লাস কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, ক্লাস নোট সহ, বুঝতে পারছো? এক্সাম বলে সব কিছু এখান থেকে তুমি দিয়ে দিতে পারবে সুন্দরভাবে। তাহলে দেখো CH3CuNH2 প্লাস হচ্ছে কি H2S। বলছে এটাতে H2S উৎপন্ন করেছে, এটা বলছে ক্ষতিকর, বলছে এটা ভাই পরিবেশ দূষণ করছে। এখানে H2S উৎপন্ন করছে, বলছে এটা ক্ষতি করছে না। কেমনে ক্ষতি করছে না? এর কারণ এখানে যে H2S উৎপন্ন হচ্ছে, এটা এখানে উৎপন্ন হচ্ছে, দেখো
টেস্ট টিউবে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হয়েও বিক্রিয়া করে ফেলছে। এখানে তো উৎপন্ন হতো, এটা আমি টেনে এনে টেস্ট টিউবের মধ্যে প্রবেশ করাইছি। এবার বিষয় বুঝতে পারছো? এটাকে টেনে এনে টিউবের মধ্য দিয়ে এর মধ্যে চালনা করেছে, তাহলে ওখানে লিক হওয়া বা বের হয়ে যাওয়ার সুযোগ বেশি। এখানে বলছে ভাই ও বিক্রিয়া পাত্রেই উৎপন্ন হয়েছে, পাত্রেই উৎপন্ন হয়ে পাত্রেই ও খরচ হয়ে গেছে। মানে বিষয় বুঝছো? এ বলছে এখানে পানিতে দ্রবীভূত বা এখানে বিক্রিয়া পাত্রে উৎপন্ন হয়ে এখানে কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। সেই জন্য বলছে তুমি কিপ যন্ত্রে যে H2S উৎপন্ন করতে ফেরাসেল সালফেট, ওইটা না করে তুমি কই থেকে করবা, থায়োএসিটামাইড থেকে করবা। কেমন? তুমি কই থেকে করবা? থায়োএসিটামাইডকে পানি খাওয়ালে এসিটামাইড প্লাস কি পাওয়া যাবে, H2S পাওয়া যাবে, H2S পাওয়া যাবে। এখানে এই কথাগুলাই বলেছে। এই যে দেখো, পদ্ধতিতে খুব অল্প বস্তু ব্যবহৃত হয় বলে সেই ম্যাক্রো আর মাইক্রোতে ভৌত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়, কম সময় কম লাগে, বিকারক কম লাগে, খরচও কম, পরিবেশের উপর প্রভাব কম, কারণ তোমার কেমিক্যাল নিয়ে কাজ করছো কম, এগুলো ফেলতেও হবে কম, এগুলো বায়ু দূষণও করবে কম, যন্ত্রপাতি দামি হয়। ঠিক আছে, যন্ত্রপাতি মাইক্রোতে তো অনেক দামি, যন্ত্রপাতির দাম অনেক বেশি। বর্তমানে দেশে জৈব অজৈব সাধারণ বোতলের সেই মাইক্রো পদ্ধতির প্রসার লাভ করেছে। ঠিক আছে, তোমাকে যদি বলে কোন পদ্ধতি ব্যবহৃত হয় কলেজগুলোতে, মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে নর্মালি হচ্ছে কি ম্যাক্রো পদ্ধতি সুপারিশ করেছে। কিসের জন্য? সেই মাইক্রোর জন্য। তাহলে বলছে সেই মাইক্রো কম পরিমাণ কেন ব্যবহারের সুফল কি? সুফলটা দেখো, বলছে কম পরিমাণ বিকারক প্রয়োজন হয়। বলছে ভাই সেই মাইক্রোতে তো পরিমাণ কম, তাহলে তোমার টাকা খরচ হবে কম, বিকারক সময়ের দাম নর্মালি অনেক বেশি। আমি প্র্যাকটিক্যালের জন্য আমার অফলাইনে সেন্টারে যে কেমিক্যাল অনেক দাম, মানে ভালো লেভেলে, সামান্য একটু দেখবা যে 1 গ্রামের দামও অনেক। ঠিক আছে, এমনও হয় যে মাঝে মধ্যে 1 গ্রামের দামও 2-3 হাজার টাকা পড়ে যায়। তাহলে সুতরাং এই পদ্ধতি ব্যবহারে শিক্ষা প্রতিষ্ঠান সময়ের অনেক টাকা সাশ্রয় হবে, যার ফলে অধিক সংখ্যক পিরিয়ডে ছাত্রছাত্রীর ব্যবহারিক ক্লাস নেওয়া সম্ভব হবে। এছাড়া এই পদ্ধতিতে পরীক্ষণ কাজ কম সময়ে শেষ হয়, কারণ তুমি অ্যানালাইসিসও করছো কম। এটা সবসময় ট্রু যে ব্যাপারটা তা না। সেই মাইক্রো পদ্ধতিতে বিকারক হিসেবে সরাসরি বিষাক্ত H2S গ্যাস ব্যবহার না করে এর পরিবর্তে থায়োএসিটামাইড কেমন পরীক্ষাধীন দ্রবণে ব্যবহৃত হয়। এটি গরম পানির সাথে বিক্রিয়া করে দ্রবণে H2S উৎপন্ন করে, যার প্রায় সম্পূর্ণ অংশ দ্রবণে থেকে যায়। ও কিন্তু বাইরে হয়ে এসে দূষণ করছে না, ফলে আবহাওয়া H2S দ্বারা দূষিত হয় না, অর্থাৎ এর মানে পরিবেশ H2S দ্বারা দূষিত হয় না। তাহলে ওরে কি খাওয়াইছো? ওরে পানি খাওয়াই দিবা। ওরে পানি খাওয়ালে কি হয়? তাই অ্যাসিটামাইডের এখান থেকে সালফারটা কি হয়, দেখো সালফারটা কি হয়, সালফারটা পানির অক্সিজেনের জায়গায় চলে যায়, পানির অক্সিজেন এখানে এসে নর্মাল বিক্রিয়া, একদম সহজ। মনে থাকবে এখন নাকি থাকবে না? তাহলে H2S হবে, আর এখানে কি CH2CO NH2, এটার নাম থায়োএসিটামাইড। সালফার আছে, এটার নাম শুধু এসিটামাইড। ঠিক আছে, তাহলে বলছে কোন পদ্ধতি সবচেয়ে আধুনিক? বলছে ভাই মাইক্রো পদ্ধতি। তোমাকে যদি জিজ্ঞেস করে কোন পদ্ধতি সবচেয়ে আধুনিক, মাইক্রো পদ্ধতি সবচেয়ে আধুনিক। কিন্তু সমস্যা কই তাহলে? এখানে যন্ত্রপাতি হচ্ছে দামি। কেমন? ব্যবহৃত কাজ সামগ্রী যথাযথ ডিজাইন করে রূপান্তর করা হয় মাইক্রো পদ্ধতিতে। এর উদ্দেশ্য হলো কম বর্জ্য, কম রাসায়নিক পদার্থের ব্যবহারও কম হয়। তাহলে এটা হচ্ছে মাইক্রো পদ্ধতির, এটা জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা নামগুলো। যেমন ক্রোমাটোগ্রাফি একটা মাইক্রো পদ্ধতি, স্পেকট্রোমেট্রি একটা মাইক্রো পদ্ধতি, থার্মোঅ্যানালাইসিস একটা মাইক্রো পদ্ধতি, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম এটাকে বলা হয় AAS। এর পূর্ণরূপ কি? অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এগুলো হচ্ছে কি মাইক্রো পদ্ধতির এক্সাম্পল। এক্সরে ব্যতিচার এর মানে এক্সরে ডিফ্রেকশন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে ক্রোমাটোগ্রাফি নিয়ে জানবো, স্পেকট্রোমেট্রি নিয়ে একটু জানবো, শোষণ বর্ণালীগুলো নিয়ে একটু জানবো। ঠিক আছে, এক্সরে ডিফ্রেকশন নিয়ে আমরা পড়বো না। তাহলে বলছে এগুলো হচ্ছে কোন পদ্ধতি? এগুলো হচ্ছে ক্রোমাটোগ্রাফ। আমার আগের অফিসে ছিল একটা জিসি ছিল, জিসি মানে গ্যাস ক্রোমাটোগ্রাফ। কেমন? আমরা পরের চ্যাপ্টারে ক্রোমাটোগ্রাফ পড়বো, গুণগত রসায়নে কলাম ক্রোমাটোগ্রাফি পড়বো, পেপার ক্রোমাটোগ্রাফি পড়বো, আবার সেকেন্ড পেপারে গ্যাস ক্রোমাটোগ্রাফ আছে। এই কথাগুলো এখানে বলেছে। IRN এবার এগুলো সবগুলো হচ্ছে মাইক্রো পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি সম্ভব নয় বা এগুলোতে দাম অনেক বেশি। এগুলোর ক্রোমাটোগ্রাফের দাম ধরো 40 লাখ এরকমও হয়ে যায় অনেকগুলো ক্রোমাটোগ্রাফ। বিষয় বুঝছো? অনেক দামি হয়ে যায়, কোটিতেও চলে যায় ক্রোমাটোগ্রাফ। যেমন আমরা গ্যাসের মধ্যে বিভিন্ন পার্সেন্টেজ হিসাব করতে এটা দিতাম। তাহলে এই সিকিউটা সবাই একটু দেখে নিবা। সেম বলছে ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি হলো পরিবেশ দূষণের সহায়ক। ম্যাক্রো কারণ বেশি নিয়ে কাজ করো, বিশ্লেষণ বা একটু পরিবেশ বান্ধব পদ্ধতি এটা বলছে। তাহলে এখানে পয়েন্টগুলো একটু পড়বা। বহু বছর যাবৎ ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি স্কুলে ব্যবহৃত হয়। বর্তমানে উচ্চকলে ম্যাক্রো বিশ্লেষণ সেমি ম্যাক্রো পদ্ধতিকে সিলেবাস পাঠ্য অন্তর্ভুক্ত হয়ে পদ্ধতি তুলনামূলক পরিবেশ বান্ধব গণ্য হয়। কেমন? কঠিন নমুনা প্রায় 0.5 থেকে আয়তনগুলা বলবা। বর্জ্য পানি তুমি উভয় ক্ষেত্রে পিএইচ মানে পরিবর্তন ঘটায়, অনেক সময় বেশি অম্লীয় করে ফেলে, অনেক সময় বেশি ক্ষারীয় করে ফেলে। এরপর বলছে বিকারক যেমন ক্লোরিন গ্যাস, কিপ যন্ত্রে প্রচুর দুর্গন্ধ H2S গ্যাস বায়ু তুমি বায়ু ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি হলো পরিবেশ দূষণে সহায়ক। কিন্তু এখানে বলছে ভাই পরিমাণ কম,
বিক্রিয়ায় প্রস্তুত করে দর্শক বিষাক্ত H2S সরাসরি অতিমাত্রায় ব্যবহৃত হয়, কিন্তু এখানে করছে কি থায়োএসিটামাইড গরম পানির সাথে মিশিয়ে তোমার কি তৈরি করছে এসিটামাইড এবং H2S। কেমন, এটা সেম ম্যাক্রোতা, এটা হচ্ছে ম্যাক্রোতা, এটা লিখে দিলে ফুল মার্কস পেয়ে যাবা, ফুল মার্কস পেয়ে যাবা। তো এখানে কি কি অ্যাপারেটাস থাকে, তো এখানে একটা এমসিকিউ আছে, একটু দেখো। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ কোনটা বলছে সঠিক নয়। দেখি আমাদের ক্লাস কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 25 মিনিট, এই তো শেষ, 1 ঘন্টা 20-25 মিনিট হয়েছে, শেষ। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত কোনটি, তাহলে আমরা এখানে জানি হচ্ছে 0.5 থেকে 2 শুরুতে, এরপর 0.05 থেকে 0.2 গ্রাম, তাহলে মিলিগ্রামে নিয়ে গেলে এটা হচ্ছে কত 50 থেকে 200 মিলিগ্রাম হলে এটা কি হবে সেম একটা পদ্ধতি হবে। তাহলে এটা 50 থেকে 200 এর মধ্যে, এটা 50 থেকে 200 এর মধ্যে, এটা হচ্ছে 200 এর বেশি 250, এটা হচ্ছে কি বলতো 200 এর বেশি 250, তাহলে এটা বলছে নমুনার পরিমাণ সঠিক না, 250 মিলিগ্রাম, এটা 200 মিলিগ্রামের বেশি, ঠিক আছে, 50 থেকে 200 মিলিগ্রাম, এটা হচ্ছে 200 মিলিগ্রামের বেশি 250 মিলিগ্রাম। তাহলে এখানে কি থাকে সেমি মাইক্রো টেস্ট টিউব, এগুলো এমনি দেখার জন্য। সেন্ট্রিফিউজ টিউব, সেন্ট্রিফিউজ যন্ত্র, সেন্ট্রিফিউজ যন্ত্র মানে তোমরা সেন্ট্রিফিউগাল ফোর্স শুনেছো ফিজিক্সও, কেমিস্ট্রিতে কদিন পরে আবার সেন্ট্রিফিউগাল ফোর্স শুনবা মডেল পড়তে, সেন্ট্রিফিউগাল ফোর্স। কেমন, তাহলে তুমি এখানে কি দিবা সেন্ট্রিফিউগাল ফোর্স দিবা, ফলে অদক্ষেপ কি হয়ে যাবে আলাদা হয়, এই যে দেখো অদক্ষেপকে তার শেষ দ্রবণ থেকে আলাদা করা হয় সেন্ট্রিফিউজ যন্ত্র, তুমি নামটা জাস্ট মনে রাখবে, এটা কিসে সেমি মাইক্রো পদ্ধতিতে। ড্রপিং টিউব, এর মানে ড্রপার আর কি, ড্রপার। কেমন, স্পেচুলা মানে চামচ, স্পেচুলা মানে কি মনে রাখবে, স্পেচুলা মানে কি চামচ, এই যে বলছে এটা, এই যে দেখো পদার্থকে সরানোর জন্য মানে ভর মাপা বা কোনো কাজে, এগুলোর কাজে আমরা ইউজ করব। এরপর এটা কি আছে ক্যাপিলারি ড্রপার, ক্যাপিলারি মানে এগুলো হচ্ছে সরু কাঁচনল, সরু ক্যাপিলারি নল থাকে, ব্যবহারের ক্ষেত্রে 1 ml বিকারক কত ড্রপ সৃষ্টি করে সে অনুসারে ক্যালিব্রেশন, ক্যালিব্রেশন মানে ওর একটা মান নির্ধারণ করা, ঠিক আছে, ওকে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা। দ্রবণ স্থানান্তর, ক্যাপিলারি ড্রপারের সাহায্যে এক সেন্ট্রিফিউজ টিউব হতে অন্য টেস্ট টিউব দ্রবণে সমাবেশ তরলটিকে তোমার কি করছে বলো তো সুপারনেটেন তরলকে সহজে আলাদা করা হয়। এর মানে সহজ কথা হচ্ছে তরলকে আলাদা করবা, ধরো 2টা তরল আছে, এটা উপরে আছে আর একটা নিচে আছে, তো এইটা দ্বারা বলছে দ্রবণ স্থানান্তর করবা। পানিগাহ মানে কি ওয়াটার বাথ, এর মানে তুমি ধরো এখানে একটা টেস্ট টিউবকে তাপ দিবা, তাহলে এটা বিকারে গরম পানি নিলা, বিকারে নিলেও হবে, এখানে ধরো একটা টেস্ট টিউবকে দিয়ে রাখলা, তাহলে নর্মালি 60-70 ডিগ্রি সেন্টিগ্রেড 99 ডিগ্রি বলছে, এখানে 99 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি করতে পারবা, মানে 100 করতে পারবে, 100তে তো বাষ্প হওয়া শুরু করবে। এরপর বলছে H2S এর বিকল্প, এটা তো অলরেডি আমরা পড়ছি, থায়োএসিটামাইডের সাথে পানির বিক্রিয়া ঘটে এসিটামাইড এবং H2S পাবো, ঠিক আছে। এই পার্থক্যটা তুলনাটা পড়বা। এবং এরপরে আরেকটা আছে, এটা বলছে ম্যাক্রো আর সেমি মাইক্রো, এরপর আসবে মাইক্রো এর সাথে। তাহলে এখানে হচ্ছে 0.5 থেকে 2, এটা হচ্ছে 0.05 থেকে 0.2, 20 থেকে 30 2 থেকে 4 ml, এখানে মেজারিং সিলিন্ডার, এখানে সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়। কেমন, মেজারিং সিলিন্ডার মানে এটা, আর এখানে বলছে ক্যাপিলারি টিউব, কারণ পরিমাণ কম সেই জন্য আমরা ক্যাপিলারি টিউব দিয়ে কাজ করব। এখানে H2S হচ্ছে আয়রন সালফাইড সালফিউরিক অ্যাসিড থেকে আসে, এখানে H2S আসে হচ্ছে থায়োএসিটামাইড, বিক্রিয়া দিয়ে দিবা থায়োএসিটামাইড আর পানির বিক্রিয়ায়। বর্জ্য কেমিক্যাল বেশি হয়, পরিবেশে অধিক ক্ষতিকর প্রভাব ফেলে, এখানে পরিবেশ দূষণ কম ঘটে, সময় বেশি লাগে, এখানে সময় কম লাগে, আশা করি বুঝতে পারছো। সেম এটা পড়বা, সেমি মাইক্রো আর মাইক্রো, তাহলে এখানে হচ্ছে 0.05 থেকে 0.2, এখানে 0.005 থেকে 0.02, এবং 50 থেকে তোমার কত 200 মিলিগ্রাম, আর এখানে হচ্ছে 5 থেকে কত 20 মিলিগ্রাম, 50 থেকে 200 মিলিগ্রাম মনে রাখলে হবে, এরপর এটা শূন্য কেটে দিয়ে 5 থেকে 20 মিলিগ্রাম, 2 থেকে 4 ml, এখানে 0.2 থেকে 1 ml। সেম মাইক্রোতে ক্যাপিলারি টিউব ব্যবহৃত হয়, মাইক্রো ক্যাপিলারি, এখানে সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব, আর এখানে হচ্ছে আরও ছোটো ক্যাপিলারি টিউব। কেমন, এখানে পৃথকীকরণ, এই ধরনের কটার পরিমাণগত বিশ্লেষণ কাটিয়ে নির্ণয় এগুলো বলেছে, এখানে বিআর ল্যাম্বার্ট আমরা সেকেন্ড ইয়ারে পড়বো, ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোমেট্রি, এগুলো ব্যবহৃত, এগুলো অনেক দামি ইনস্ট্রুমেন্ট লাগে, এটা হচ্ছে কম দামি। এখানে দূষণ হচ্ছে পরিবেশ দূষণ সেমি মাইক্রোতে কম হয় বলেছে, আর এখানে হচ্ছে আরও কম হয়, এখানে দূষণের মাত্রা নাই বললেই চলে, অনেক নগণ্য, বলছে দূষণ তো হয় বাট খুবই নগণ্য, এখানে টিকে আছে দূষণ যা হয় সেই মাইক্রোতে আরও কমে যাবে। কেমন, এরপর এটা হচ্ছে কি বলতো দামি, কম দামি যন্ত্রপাতি, কম দামি, এখানে যন্ত্রপাতির দাম অনেক বেশি, আশা করি বুঝছো। ওকে,
অ্যানালিটিক্যাল পদ্ধতি ব্যাখ্যা করে বরিশাল বোর্ড আসছে, তাহলে ওইখানে পরিমাণ বলবা 0.05 থেকে 0.02, আয়তন বলবা 2 থেকে 4 ml। কেমন, এই ধরনের কথাগুলো বলবা, ঠিক আছে, এই ধরনের কথাগুলো বলবা। এবার উদাহরণ কোনটি? কেমন, এখানে বলছে গণমাত্রা নির্ণয়। কেমন, এটা একটা বিশ্লেষণী রসায়ন। সেম একটা লবণ H2S এর পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? CH3CS NH2। কেমন, এই ধরনের কোয়েশ্চেন সবগুলো এই ধরনের কোয়েশ্চেন। আমি কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, যেমন এটা বোর্ডে আসছে CH3CS NH2। ল্যাবরেটরি H2S এর পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? H2S এর পরিবর্তে CH3CS NH2। কেমন, ওইটা পানির সাথে বিস্মিত পদ্ধতিতে উৎস কোনটি? বলছে সেম একটা পদ্ধতিতে উৎস কোনটি? CH3CS NH2 প্লাস পানি। আর যদি বলতো মাইক্রো বিশ্লেষণ, তাহলে আয়রন সালফাইড প্লাস হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। যদি বলতো মাইক্রো, বলছি ম্যাক্রো বিশ্লেষণ। কোন আকারের রিয়েজেন্ট বোতল ব্যবহার করা হয়? এটা দেখবা বইয়ে লাইনটা আছে। এটা হচ্ছে কত? সেম মাইক্রো পদ্ধতি হলে 30 থেকে 60 ml। এগুলো আমরা জাস্ট ওইখান থেকে ভিতর থেকে MCQ বাইর করে দিছি। নমুনার গ্রহণযোগ্য পরিমাণ কত? রাজশাহী বোর্ড 19 আছে। সেম মাইক্রো পদ্ধতিতে বলছে নমুনা, তাহলে 0.05 থেকে 0.2। এর মানে 50 থেকে, এর মানে কি হয় 50 থেকে 200 মিলিগ্রাম। 50 থেকে 200 মিলিগ্রামে এখানে কোনটা পড়ছে? কাছাকাছি পড়ছে, তাও এটা আর কি বিষয়, বুঝতে পারছো? এখানে আমরা কি জানি, এখান থেকে হয় সেমি মাইক্রো পদ্ধতিতে পঞ্চাশ থেকে 200 মিলিগ্রাম, মানে কাছাকাছি উত্তর নিতে গেলে ওইটাই হয়, আর কোনোটা হয় না। আশা করি বুঝতে পারছো কোনটি ব্যবহৃত হয়, এটা জিজ্ঞেস করেছে। সেম মাইক্রো পদ্ধতিতে কোনটি ব্যবহৃত হয়? বুলেট বা এগুলো হচ্ছে ম্যাক্রো পদ্ধতিতে। HPLC স্পেকট্রোমিটার এগুলো হচ্ছে মাইক্রোতে। তাহলে এখানে হয় কি সেন্ট্রিফিউজ। কেমন, এখানে কি ব্যবহৃত হয়? সেন্ট্রিফিউজ। তাহলে এগুলো কই ব্যবহৃত হয়? এগুলো হচ্ছে মাইক্রোতে। আর বুলেটে নর্মালি আমরা বুলেট ব্যবহার করি কিসে? ম্যাক্রো পদ্ধতি। আমাদের কলেজ ল্যাবগুলোতে যেটা করছি এটা হচ্ছে ম্যাক্রো পদ্ধতি। আশা করি পারবা। এই যে পদার্থের পরিমাণ জিজ্ঞেস করছে, এগুলো আমি আর করাচ্ছি না, আশা করি এগুলো পারবা, এগুলো না পারার কিছু নেই। তো আমাদের এই চ্যাপ্টারে এগুলো ছিল আসলে বিষয়। তাহলে এখানে দেখো নিরাপদ গ্লাস, হ্যান্ড গ্লাভস, এগুলো আমরা পড়েছি আগে। কেমন, এগুলো আমরা পড়েছি। পানির ঝর্ণা থাকবে, এইগুলো বলেছে আই ওয়াশ শাওয়ার, মানে চোখে যাতে ফ্লো দেওয়া হয়। ফিউম হুড মানে হচ্ছে ওই যে রান্না করে যেমন কিচেনে ধোঁয়াটা বের করে ফেলে, ঠিক সেম এখানে হচ্ছে সালফারিক এগুলোর ফিউম হুড ব্যবহার করা, কারণ গ্যাস যেটা বের হয় এটা হচ্ছে টেনে নিয়ে যায়। দেখো এই দুর্গন্ধযুক্ত গ্যাস ধোঁয়া উৎপন্ন হয় ফিউম হুডের মধ্যে সম্পন্ন করা হয়। আশা করি বুঝতে পারছো। তো এগুলো ছিল আমাদের এই চ্যাপ্টারের পড়া। এই কোয়েশ্চেনটা এবার বোর্ড পরীক্ষায় আসছে। শুষ্ক কারক রূপে ব্যবহৃত হয়, HSC 26-এ আসছে। কেমন, শুষ্ক কারক রূপে কোনটি ব্যবহৃত হয়? P2O5। আমরা কতদিন P2O5 একই সাথে শুষ্ক কারক, একই সাথে হচ্ছে নিরোধক। শুষ্ক কারক মানে যারা বাতাসের অক্সিজেন, বাতাসের যে জলীয় বাষ্প আছে ওইটাকে টেনে নিতে পারে। শুষ্ক কারক মানে কি? বাতাসের যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের সাথে জলীয় বাষ্প আছে, ও জলীয় বাষ্পটাকে শোষণ করে। আর নিরোধক হচ্ছে পদার্থের মধ্যে যেটা আছে ওইটাকে শোষণ করে ফেলে, ঠিক আছে, এটাকে শোষণ করে। আশা করি বুঝতে পারছো। এগুলো ছিল আমাদের এই চ্যাপ্টারে পড়া। হাতে অ্যাসিড লাগলে কি করবা? ধুয়ে ফেলবা। প্রথম কথা পানি দিতে হবে, ঠিক আছে। ছোটো করতাম অ্যাসিড নিক্ষেপ, বিটিভিতে দেখাতো। বাংলাদেশের মানুষ এমন যে ধরো অ্যাসিড নিক্ষেপ করতো, এর মানে ধরো কেউ পছন্দ করেছে, রিজেক্ট হয়েছে, মানে না করে দিয়েছে, পরেও চিন্তা করে কি নিজের হবে না মানে কারো হতে দিবে না, একদম অ্যাসিড মেরে নষ্ট করে দিত, বুঝছো? দেখো মানুষ তখন যে অ্যাসিড কোথা থেকে পেত। তো তখন, এখন এগুলো নেই, এখন আসলে কমে গেছে। অনেক সচেতনতা বা অ্যাওয়ারনেস ক্রিয়েটের ফলে এগুলো কমেছে। দেখো মানুষ কীরকম ছিল বাংলাদেশে, এখনও আছে, এখন হয়তো ভিন্ন কিছু আছে বিভিন্ন রকম, কিন্তু ওই যে অ্যাসিড নিক্ষেপ, এটা দেখো কতটা নিকৃষ্ট একটা বিষয়। তো অ্যাসিড নিক্ষেপে তোমাকে করতো কি বলতো? পানি ডালতে বলতো, প্রচুর পানি। মেইন কথা হচ্ছে পানি ডালতে হবে, এর উপর কোনো ওষুধ নেই। পানি ডালতে হবে যাতে কি হয় বলো তো, তোমার ডাইলিউশন হয়, লঘু হয়ে যায়, ও লঘু হয়ে যায়। বালতির পর বালতি পানি ডালতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি বলতো, বলছে কারণ তুমি খাদ দিয়ে দিলে ওখানে আরও তীব্রভাবে বিক্রিয়া হয়ে যাবে শুরুতে,
আরও জ্বলে যাবে, বিষয় বুঝছো। পরে বলছে মৃদু পরিষ্কারক 5%, তোমার কি সোডিয়াম বাইকার্বনেট দিবে, ডেন্টাল 24-এ আসছে দেখো। এরপর হচ্ছে যেহেতু জ্বলেছে অ্যান্টিসেপটিক বার্ন লোশন এগুলো দিতে হবে, ক্রিম লাগানো যেতে পারে, মেইন কথা এরপর হসপিটালে নিয়ে যেতে হবে, এগুলো হচ্ছে বেসিক বিষয় ছিল। এরপর বলছে কি খাদ্যবন চোখে পড়লে কি করবা, তাহলে প্রথম কথা পানির উপর কোনো ওষুধ নাই, কেমন, এটা বুটেক্স 16-তে আসে, তাহলে পানির উপর কোনো ওষুধ নাই খার পড়লে। এরপর তুমি শক্তিশালী অ্যাসিড তো দিতেই পারবে না, প্রচুর তাপ পরে একদম নষ্ট হয়ে যাবে, তাহলে কি হবে বলো তো, মৃদু একটা অ্যাসিড দিতে হবে, বোরিক অ্যাসিড দিয়ে ধুয়ে নিতে হবে, ওইটা হচ্ছে অনেক মানে ওইটা পরে, আগে হচ্ছে প্রচুর পানি দিতে হবে, ঠিক আছে, প্রচুর পানি দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখানে একটা কোয়েশ্চেন বলেছে ক্লোরোফর্মের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়, হেক্সান। হেক্সান তো এটা না, এটা তো বেঞ্জিন, এটা হচ্ছে হেক্সান। কোনটি ব্যবহৃত হয়, হেক্সান। সিসিএল পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়, হেক্সান। কাচের যন্ত্রপাতি পরিষ্কারকরণে কোনটি ব্যবহৃত হয়, ক্রোমিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে কি K2Cr2O7, ঠিক আছে, K2Cr2O7। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, কেমন, আশা করি বুঝতে পারছো। আর ফায়ার এক্সটিংগুইশার, অগ্নি নির্বাপক হিসেবে আমরা কাকে ব্যবহার করি বলো তো। তো এই কোয়েশ্চেনটা আছে দেখো, কোনো স্থানে অ্যাসিড পড়লে আমরা কি দিব, খাদ দিব, কেমন, অ্যাসিড পড়লে আমরা কি দিব, খাদ দিব, 5% সোডিয়াম বাইকার্বনেট। চট্টগ্রাম বোর্ড 19-এ এই কোয়েশ্চেনটা আসছে, খাল লাগলে কি দিব, অ্যাসিড দিব, কেমন, কোন অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিয়ে তো হবে না, এখানে কি দিব, দুর্বল অ্যাসিড দিব, এটা এম দিয়েছে, এটা কাটা হবে, এটা কি হবে, বোরিক অ্যাসিড, কেমন, বোরিক অ্যাসিড। ও আচ্ছা, এমটা এদিকে হবে আর কি, এমটা এটার সাথে হবে, এদিকে চলে গেছে, এটা কি, বোরিক অ্যাসিড, এটা উইক অ্যাসিড। আশা করি বুঝতে পারছো এই কোয়েশ্চেনগুলো এখানে, ঠিক আছে, এখানে এই কোয়েশ্চেনগুলো। তো আশা করি এই চ্যাপ্টারের সব কিছু আমরা কভার করতে পারছি, সব কিছু তোমরা বুঝতে পারছো। এরপর আমরা গুণগত রসায়নটা শুরু করে দেব, কেমন। তো ক্লাসগুলো কেমন লাগছে সবাই জানাবা, আমি চেষ্টা করেছি একটু ধীরে ধীরে যত্ন নিয়ে তোমাকে সব টপিক মাথায় দিতে, কারণ দেখবে এটার আসলে ডিটেল ক্লাস তুমি পাবা না, কেমন, অনেক গ্যাপ থেকে যায় ম্যাক্সিমাম সবাই। এটা এমন না যে আমি পরিচ্ছন্ন করি, মানে সবাই এই চ্যাপ্টারকে একটু কম গুরুত্ব দিই, টিচাররাও একটু কম গুরুত্ব দিই, স্টুডেন্টরা একটু কম গুরুত্ব দিই, সব টিচারই একটু কম গুরুত্ব দিই, সব স্টুডেন্ট একটু কম, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে কী আছে, শুধুমাত্র জাস্ট মানে আমাদের ধারণা হচ্ছে কিছু না, ওই জন্য আমরা কম পারি, কিন্তু আমরা এখানে একটু গুরুত্ব দিয়ে পড়াই, তোমরা পয়েন্টগুলো ভালো বুঝতে পারবা, কেমন। তো আশা করি ক্লাসগুলো ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, এরপর আমরা গুণগত রসায়ন শুরু করে দেব। আর কোনো কোয়েশ্চেন থাকলেও অবশ্যই জানাবা আমাকে। ওয়েবে ক্লাস আছে তো, পরে সব ক্লাস তুমি ওয়েবে পেয়ে যাবা, তুমি দেখো ওয়েবে একটু লগ ইন করো,